আচ্ছা, আমার সাউন্ড বোঝা না গেলে একটু বইল। বেশ টায়ার্ড, আমার আবার আজকে এক্সাম ছিল সকালে। আচ্ছা, সো স্টার্ট করি। আচ্ছা, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে হচ্ছে আমরা জানি যে এখানে বিভিন্ন মানে সবসময় ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে। অ্যান্ড এই ম্যাথগুলো করার জন্য আমাদের হচ্ছে কিছু অ্যাটমিক ম্যাথ একটু মুখস্থ রাখতে হবে। সো এখানে কনসেপ্ট বুকে যে লিস্টটা দেওয়া আছে এটা একটু সবাই মুখস্থ রাখবা। এখানে যে কয়টা অ্যাটমিক ম্যাথ আছে মোটামুটি এইগুলো মানে দেখা যায় যত কোশ্চেন আসে সবগুলো এইগুলোর মধ্যে থেকেই আসে। সো এই প্রত্যেকটা অ্যাটমিক ম্যাথ একটু মুখস্থ রাখবা এবং একটু প্রিসাইজলি মুখস্থ রাখার ট্রাই করবা। যেমন পটাশিয়ামের হচ্ছে 39.1, তারপর ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, অনেক সময় 24.24ও লেখা থাকে বা 24.3 লেখা থাকে। তারপর নিকেলের হচ্ছে 58.7। এই এই লিস্টটা একটু মুখস্থ রাখতে হবে। অ্যান্ড আমি আশা করব যে সবারই এগুলো অলরেডি মুখস্থ, কারণ এগুলো এইচএসসিতেও তোমাদের ছিল। সো তখন এগুলো অবশ্যই মুখস্থ রাখা লাগছে। আর এখানে কনসেপ্ট বুকে তোমার বিভিন্ন ধরনের ডেফিনেশন দেওয়া আছে, অ্যান্ড এগুলো ম্যাক্সিমামই তোমরা জানো। আমরা এগুলো আবার একটু রিভিউ করব যে মোলার ভলিউম এসটিপিতে কত, এসএটিপিতে কত, এটসেট্রা, বা 1 মোল বলতে কি বোঝায়, মলিকুলার ম্যাথ বলতে কি বোঝায়, এগুলো ম্যাক্সিমামই তোমরা জানো। আমরা এগুলো ম্যাথ করার সময় মেনলি রিভিউ করে ফেলবো। আচ্ছা, সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আইডিয়াটা আমরা আজকে ডিসকাস করব সবার প্রথমে সেটা হচ্ছে যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা, যেটা ইউজ করে তুমি এই যে এই টাইপের ম্যাথগুলা সব এক লাইনে করে ফেলতে পারবা। তো আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলার একটা ম্যাথ দেখাই, যেমন এইটা, যে 15.82 গ্রাম অফ impure calcium carbonate reacts with hydrochloric acid at 37 degrees centigrade and 750 millimeter mercury pressure to give 2.53 decimeter cube carbon dioxide. Find the amount of impurity in that calcium carbonate. আচ্ছা, সো এই চ্যাপ্টারের ম্যাথগুলোয় আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমার ইউনিটের কনভার্সনগুলো তুমি সব ধরনের ইউনিটের সাথে যাতে কমফোর্টেবল হও। যেমন 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, 1 লিটারে হচ্ছে তোমার 1000 মিলিলিটার, তারপর 1000 সেন্টিমিটার কিউব, এটসেট্রা। এইসব ইউনিটের মধ্যে ইন্টার কনভার্সনগুলো খুব ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, সো এই ম্যাথটাই কি বলছে দেখো। এখানে বলছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করব এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো। অ্যান্ড আমাদেরকে বলছে যে আমরা ইনিশিয়ালি যতটুকু ক্যালসিয়াম কার্বনেট নিছিলাম সেটা ইমপিওর, দ্যাট ইজ এটার সাথে হচ্ছে ভেজাল আছে বা ইমপিউরিটি আছে। তো তোমার বের করতে হবে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইমপিউরিটি ইন দ্যাট ক্যালসিয়াম কার্বনেট। তো এই টাইপের ম্যাথে ফার্স্টেই তুমি যেটা করবা যে তুমি এখানে রিয়াকশনটা লেখার ট্রাই করবা। অ্যান্ড রিয়াকশন লেখার ক্ষেত্রে আমার সাজেশন হবে যে তুমি এই কনসেপ্ট বুকে যত ম্যাথ করবা বা বইতে বিভিন্ন যত ম্যাথ আছে এই সবগুলো ম্যাথে যত রিয়াকশন আছে, খুব বেশি রিয়াকশন নাই, সবগুলো রিয়াকশন তুমি যদি একটা খাতায় লিখে ফেলো অ্যান্ড দেন ওই রিয়াকশনগুলো বারবার একটু রিভাইজ দাও, তাহলেই তুমি ওগুলো মনে রাখতে পারবা। আমি নিজে এটাই করছিলাম যে আমি মোটামুটি চ্যাপ্টার 3-তে যত রিয়াকশন ছিল সবগুলো একটা খাতায় লিখে ফেলছিলাম, আবার অন্য চ্যাপ্টারে যত রিয়াকশন ছিল সবগুলো একসাথে লিখে ফেলছিলাম, অ্যান্ড দেন বারবার ওইগুলো রিভাইজ দিতাম। আচ্ছা, সো এখানে আমাদের রিয়াকশনটা লিখতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশন করাবো। এটা খুবই নর্মাল রিয়াকশন, অ্যান্ড আমরা জানি যে এখান থেকে প্রোডাক্ট আসবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সো আমরা ইউজুয়ালি এই ম্যাথ যেভাবে করি সেটা ছাড়াও আমরা এখন একটা শর্টকাট প্রসেস শিখবো, যেটা তুমি রিটেনে অ্যাপ্লাই করতে পারবা, এমসিকিউতে আসলেও তো অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবা। সেটা হচ্ছে স্টয়কিওমেট্রিক ফর্মুলা। স্টয়কিওমেট্রিক ফর্মুলা এটা দিয়ে এই টাইপের ম্যাথগুলো এক লাইনে করে ফেলা যায়। স্টয়কিওমেট্রিক ফর্মুলা বলে যে তোমার রিঅ্যাক্ট্যান্ট যারা আছে আর প্রোডাক্ট যারা আছে, এই তুমি যে রিয়াকশনটা লিখছো সেইখানে তাদের মধ্যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা বা স্টয়কিওমেট্রিক রিলেশন লেখার ওয়ে হচ্ছে এরকম, যে তুমি প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের সামনে যে কোএফিসিয়েন্টটা আছে বা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইনভার্স করে লিখবা। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেটের সামনে আছে 1, সো 1/1 সেই নাম্বারটা লিখবা, অ্যান্ড দেন এই রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টটার মোল নাম্বার কত সেটা লিখবা।
এন অফ ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে এই ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার কত। আচ্ছা, এইটা ইজ ইকুয়াল টু হবে, তুমি এইভাবে প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের জন্য এই রেশিওটা লিখতে পারবা। সো HCl এর জন্য এটা হবে 1/2 মোল নাম্বার অফ HCl, আর ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য হবে এটা 1/1 মোল নাম্বার অফ ক্যালসিয়াম ক্লোরাইড, আর এখানে সিমিলারলি তোমার ওয়াটারের জন্য হবে 1/1 মোল নাম্বার অফ ওয়াটার, আর কার্বন ডাইঅক্সাইডের জন্য হবে 1/1 মোল নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড। এই সবগুলো রেশিও ইকুয়াল হবে। ওকে, এখন আমার সবগুলো রেশিও অ্যাকচুয়ালি দরকার নাই, আমি শুধু সেই রেশিওগুলো চুজ করব যেটা আমার কোশ্চেনে সাথে রিলেভেন্ট, বা যেটা কোশ্চেনে গিভেন অ্যান্ড কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা নিয়ে কনসার্নড, সো আমরা এই রেশিওটা নিব, অ্যান্ড অলসো আমরা কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা জানি, সো আমরা এই রেশিওটা নিব। সো এই দুইটা তো ইকুয়াল, সো আমরা এখান থেকে দেখো 1/1 আর 1/1 মানে 1, এই দুইটা থেকে লিখতে পারবো যে মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড। জাস্ট সিম্পলি এই লাইনটা লিখে ফেলবো, অ্যান্ড দেন আমরা কোশ্চেনে গিভেন ডাটা ইউজ করে জাস্ট এই দুইটার মোল নাম্বার সামহাউ বের করব। এখন মোল নাম্বার বের করার অনেক ওয়ে আছে, আমরা যদি একটু রিক্যাপ করি। মোল নাম্বার বের করার মানে মোল নাম্বারের একদম ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে যে আমার কাছে কত গ্রাম আছে ডিভাইডেড বাই ওই অ্যাটম বা ওই কম্পাউন্ডের অ্যাটমিক ম্যাস বা মলিকুলার ম্যাস কত, W/M। অথবা আমরা জানি মোল নাম্বার আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে যে যদি আমার এটা কোনো একটা সলিউশনের সলিউটের মোল নাম্বার হয় বা একটা দ্রবের মোল নাম্বার হয়, সেটা হচ্ছে ভলিউম ইন্টু আমার কনসেন্ট্রেশন। বিকজ আমরা জানি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে মোল নাম্বার বাই ভলিউম, এস হচ্ছে মোল পার লিটারে, আর ভি হচ্ছে লিটার। সো এখানে আমরা একটু ইউনিটগুলোও খুব ক্লিয়ারলি বলে ফেলি যে এটার ইউনিট হচ্ছে লিটার আর এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার। তারপর আর কিভাবে মোল নাম্বার বের করা যায়? আমরা জানি যে এসটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার। তার মানে কোনো একটা গ্যাসের ভলিউম যদি ভি হয় এসটিপিতে, এটা যদি ভলিউম যদি হয় ভি এসটিপিতে, যদি গ্যাসের ক্ষেত্রে হয়, তখন তার ভলিউমটাকে 22.4 দিয়ে ডিভাইড করলে আমরা এখানে ভিটাও লিটারে 22.4টাও লিটারে, তখন তার ভলিউমটাকে আমরা 22.4 দিয়ে ডিভাইড করলে মোল নাম্বার পাবো। তারপর এসএটিপির ক্ষেত্রেও সিমিলার, যে এসএটিপিতে কোনো একটা গ্যাসের ভলিউম দেওয়া আছে লিটারে, সেটাকে আমরা যদি 24.789 দিয়ে ডিভাইড করি তখন আমরা ওই গ্যাসের মোল নাম্বার পাবো। তারপর আর কিভাবে মোল নাম্বার বের করা যায়? এরপর হচ্ছে ধরো অনেক সময় এইটা দিয়ে আরও কিছু ভ্যারিয়েশন আনা যায়, বাট ওইগুলো আমার মনে হয় আননেসেসারি। সো আমরা এইভাবে বিভিন্ন উপায়ে হচ্ছে মোল নাম্বার বের করতে পারি। ওকে, আচ্ছা। সো এখন এখানে তো আমরা এসটিপি আর এসএটিপির কথা বললাম। আরও এক মানে যদি অন্য কোনো কন্ডিশন হয়, এসটিপি আর এসএটিপি তো দুইটা স্ট্যান্ডার্ড কন্ডিশন। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি। সো এখান থেকে আমরা বলতে পারি মোল নাম্বার হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি। সো কোনো একটা গ্যাসের প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, ওইখান থেকে তুমি ওই গ্যাসের মোল নাম্বার বের করতে পারবে। সো অনেক ওয়ে আছে মোল নাম্বার বের করার। জাস্ট তোমার মোল নাম্বার বের করে এই দুটা ইকুয়াল ইকুয়াল লিখে দিলেই অ্যান্সার ডান। এখন আমাদের এখানে কি চাইছে দেখো, এখানে বলছে অ্যামাউন্ট অফ ইমপিউরিটি, যে ক্যালসিয়াম কার্বনেটের ভিতর কতটুক ইমপিউরিটি আছে বা কতটুক ভেজাল আছে। সো আমি ধরলাম মানে এই পুরো ম্যাথটা আমি এক লাইনে করে দেখাবো। সো আমি ধরলাম যে ক্যালসিয়াম কার্বনেটের ভিতর ইমপিউরিটি আছে হচ্ছে এক্স গ্রাম। ইমপিউরিটির অ্যামাউন্টটা আমি ধরলাম, ইমপিউরিটি হচ্ছে আছে এক্স গ্রাম। ওকে, তাহলে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে? আমাদের বলা আছে যে ক্যালসিয়াম কার্বনেট টোটাল আমি নিছি 15.82 গ্রাম। সো এটার ভিতরে যদি ইমপিউরিটি থাকে এক্স গ্রাম, তাহলে অ্যাকচুয়াল ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট 15.82 মাইনাস এক্স, এত গ্রাম। ফাইন। সো এখন আমি ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট গ্রামে জানি, মানে তার অ্যামাউন্ট কত, আর আমি এখানে কার্বন ডাইঅক্সাইডের ভলিউম জানি, যেটা হচ্ছে 2.53 ডেসিমিটার কিউব at 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 750 মিলিমিটার মার্কারি প্রেশার। সো আমি কিভাবে ইমপিউরিটিটা বের করব এখানে? সো ইমপিউরিটিটা বের করব কিভাবে? দেখো যে আমরা
এই যে এইখান থেকে লিখলাম মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট হবে মোল নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড। তো ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার বের করার জন্য আমি কোন ফর্মুলাটা ইউজ করব? তো ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে অ্যামাউন্ট দেওয়া, তো এই ফর্মুলাটা আমরা ইউজ করবো W/M। সো ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট হচ্ছে 15.82 মাইনাস এক্স ডিভাইডেড বাই মোল নাম্বার। ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার হচ্ছে 100, তোমাদের এটা মুখস্থ থাকার কথা। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন হচ্ছে 16 × 3, সো টোটাল 100। আচ্ছা, এইটা ইজ ইকুয়াল টু হবে মোল নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডের ভলিউম, টেম্পারেচার আর প্রেশার দেওয়া, তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এই ফর্মুলাটা ইউজ করার সময় আমাদের বেশ কিছু কনভেনশন আছে, যে আমি ইদার সবগুলাকে এসআই ইউনিটে ইউজ করতে পারি, দ্যাট ইজ প্রেশারের জায়গায় হচ্ছে এটিএম ইউজ করতে পারি বা নিউটন পার মিটার স্কোয়ার, সরি কী বলবো, প্রেশারের জায়গায় হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল ইউজ করতে পারি, ভলিউমের জায়গায় মিটার কিউব, আর এর জায়গায় 8.314, আর টেম্পারেচারের জায়গায় হচ্ছে কেলভিন ইউনিট ইউজ করতে পারি। আর অথবা আরেকটা ওয়ে হচ্ছে যে আমি প্রেশারের জায়গায় এটিএম ইউজ করতে পারি, অ্যাটমসফেরিক প্রেশার, ভলিউমের জায়গায় লিটার ইউজ করতে পারি, তখন আর এর ভ্যালু আমি ইউজ করবো 0.0821। সো আমরা যেটা কমফোর্টেবল তো সেটা ইউজ করি। ধর আমি এখানে প্রেশারটা এটিএম এ লিখতে চাই, এখন এখানে প্রেশার আবার আছে 750 মিলিমিটার। তো আমরা জানি 760 মিলিমিটার মার্কারিক প্রেশার হচ্ছে 1 এটিএম, তাহলে 750 মিলিমিটার মার্কারিক প্রেশার হচ্ছে 750/760 এটিএম মার্কারিক প্রেশার। সো প্রেশার লিখলাম, ভলিউমটা এখানে আছে 2.53 ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব মানেই লিটার, সো এটা হবে 2.53 লিটার। আর এর ভ্যালু হবে 0.0821, আর টি এর ভ্যালু হবে হচ্ছে 273 + 37 which is 310 কেলভিন। ওকে, 310 কেলভিন। সো আমরা এখানে যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পাবো। এখন এটা ক্যালকুলেটরে বসায় সলভ করব। 15.82 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 750 ডিভাইডেড বাই 760 ইন্টু 2.53 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 310। এটা যদি সলভ করো ডিরেক্টলি তোমার ইম্পিউরিটির অ্যামাউন্টটা চলে আসবে 6.01। সো আমাদের সব যদি ঠিক থেকে থাকে তাহলে এটাই অ্যান্সার, 6.01। ইয়েস, সো আমাদের অ্যান্সার হচ্ছে 6.01 গ্রাম। এই আইডিয়াটা সবসময় কাজ করবে, ইভেন আমরা এটা দিয়ে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, তারপর অক্সিডেশন, রিডাকশন, টাইট্রেশন সবগুলোই এই আইডিয়া দিয়েই করবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এটাই কোশ্চেন থাকলে মাইক অন করে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথে আসি। এইটাও দেখানো যায়। আর এখানে এই চ্যাপ্টারে আরও কয়েকটা জিনিস আছে, যেমন বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্সের নাম। তো এগুলো অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় তোমার অনেকগুলো শেখা হয়ে যাবে। সো আমি ওইটার ক্ষেত্রেও যেটা সাজেস্ট করবো, তুমি হাজারিন আক্তারের বই বা যেই বই তুমি ফলো করছো এইচএসসিতে, সেটার পুরো চ্যাপ্টারটা একবার স্ক্যান দাও, ওইখানে দেখো কী কী আনকমন নেম আছে সেগুলা, আর এই কনসেপ্ট বুক করার সময় যেসব আনকমন নেম ফেস করো এই চ্যাপ্টারে, সেগুলো একটা কাগজে লিখে ফেলো, দেন ওইগুলো বারবার রিভাইজ দেবে। আচ্ছা, তো এখানে বলছে টু কমপ্লিটলি ডিজলভ 0.2 kg মার্বেল স্টোন হাউ মাচ অফ 10% W/W নাইট্রিক অ্যাসিড উইল বি নিডেড। আচ্ছা, সো এখানে এটা করে দেখাই, দেখো। আচ্ছা, সো মার্বেল স্টোন হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম কার্বন। মার্বেল স্টোন বা চুনা পাথর বা মার্বেল পাথর সবই আসলে সেম। ওইটাকে ডিজলভ করার জন্য কতটুক নাইট্রিক অ্যাসিড লাগবে এটা জিজ্ঞেস করা হয়েছে। সো মার্বেল স্টোনের হচ্ছে ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3। সো এটাকে যদি আমরা ব্যালেন্স করে লিখি, ব্যালেন্স করলে ক্যালসিয়াম কার্বনেটের জন্য এখানে 2 আসবে। সো আমরা এখানে পাবো ক্যালসিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি অ্যাসিডের সাথে একটা কার্বনেট সল্ট রিঅ্যাক্ট করলে একটা কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার পাওয়া যায়। সো ওইভাবে আমরা প্রোডাক্টটা লিখলাম। এখন এখানে আমাদেরকে বলছে যে ক্যালসিয়াম কার্বনেট এতটুকু যদি থাকে, 0.2 কেজি যদি থাকে,
তাহলে আমার নাইট্রিক অ্যাসিড কতটুক লাগবে। আমরা ওই যে আবারও সেম আইডিয়া যে 1/1 মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ নাইট্রিক অ্যাসিড। এখানে 2 কেন? কারণ এইটার সামনে 2 আছে। সো এখন এইটা অনুযায়ী তাহলে বলা যায় যে মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে হাফ অফ মোল নাম্বার অফ নাইট্রিক অ্যাসিড। এখন ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার কত? তো ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট হচ্ছে 0.2 কেজি, কেজি মানে হচ্ছে এত গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস হচ্ছে এত, আর হাফ। এবার নাইট্রিক অ্যাসিডের মোল নাম্বার কত? নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমি ধরলাম নাইট্রিক অ্যাসিড আমার লাগবে হচ্ছে, এখন এইখানে দেখো এটার কনসেন্ট্রেশন দেওয়া 10% W/W। আমরা এটার কনভার্সনটা এখন একটু ব্রিফলি ডিসকাস করে ফেলবো। আর 10% W/W অ্যান্ড জিজ্ঞেস করছে কতটুক লাগবে, তো আমি ধরলাম ভি মিলিলিটার লাগবে, ভি মিলিলিটার। ওকে, তুমি চাইলে এত গ্রাম লাগবে ভেবে চিন্তা করতে পারো। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখি যে এখানে এই যে ম্যাথগুলো আমরা দেখাচ্ছি এগুলো তুমি ট্রেডিশনাল ওয়েতে, দ্যাট ইজ ওই যে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেইভাবে সুবিধা হয়। বাট স্টয়কিওমেট্রিক ফর্মুলা তোমাকে হেল্প করবে, তুমি অনেক তাড়াতাড়ি এক লাইনে করে ফেলতে পারবে। বাট তুমি চাইলে ইউনিটারি মেথড বা তুমি যেভাবে ইউজুয়ালি করো ওইভাবে করতে পারো, কোনো সমস্যা হবে না। আর আচ্ছা, টু ওয়েট, কি হলো, হ্যাঁ, আর হচ্ছে তোমার আরেকটা ব্যাপার যে এখানে এই আমরা এইগুলোরও কনভার্সনের বিভিন্ন শর্টকাট ফর্মুলা দেখাবো, বাট আবারও কোনোটারই আসলে ফর্মুলা মুখস্থ রাখা লাগবে না, তুমি অলওয়েজ এগুলো ইউনিটারি মেথড দিয়ে বের করে রাখতে পারবা। বাট কিছু ফর্মুলা মুখস্থ রাখলে তুমি অনেক তাড়াতাড়ি করতে পারবে, যেমন এটার একটা ফর্মুলা আমরা দেখাবো। এনিওয়ে, সো এখানে আমরা বললাম যে আমরা ধরো এটার ভি মিলিলিটার ইউজ করবো, ভি মিলিলিটার। ওকে, সো আমরা বুঝতেছি এখানে কনসেন্ট্রেশন দেওয়া আর ভলিউম দেওয়া, সো মোল নাম্বার এন ইজ ইকুয়াল টু তখন হবে ভিএস। বাট আমরা জানি এই ফর্মুলাতে ভি হচ্ছে লিটারে থাকতে হয়, সো আমরা ভি মিলিলিটার ধরছি, তাহলে আমার অ্যাকচুয়াল ভলিউম ইন লিটার হবে ভি ইন্টু 10⁻³ লিটার, কারণ আমরা এইটাকে হচ্ছে মিলিলিটারে ধরছি। সো লিটারে কনভার্ট করলে এটা হবে ভি ইন্টু 10⁻³। আর কনসেন্ট্রেশনটা আমরা জানি মোল পার লিটারে রাখতে হবে। এখন এসকে টু মোল পার লিটার বানাই, তো এই পার্সেন্টেজের যে হিসাবগুলা সেগুলো একটু যদি মনে করাই যে শুধু পার্সেন্টেজ দেওয়া মানে W/V, W/V মানে হচ্ছে পার 100 মিলিলিটার ভলিউমে যত গ্রাম সলিউট থাকে। ওকে, পার 100 মিলিলিটার ভলিউমে যত গ্রাম সলিউট থাকে। তারপর পার্সেন্টেজের পর W/W মানে হচ্ছে পার 100 গ্রাম সলিউশনে, 100 গ্রাম সলভেন্ট না, কিন্তু 100 গ্রাম সলিউশনে যত গ্রাম সলিউট থাকে। আর পার্সেন্ট তোমার V/V মানে হচ্ছে 100 মিলিলিটার সলিউশনে, এখানে 100 মিলিলিটার কিন্তু সলিউশনের ভলিউম, ওকে, সলভেন্ট না, সলিউশন। তো পার 100 মিলিলিটার সলিউশনে যত মিলিলিটার সলিউট থাকে। সলিউট মানে হচ্ছে দ্রব, আর সলিউশন মানে হচ্ছে দ্রব। আচ্ছা, তো এগুলোর কিছু শর্ট ফর্মুলা আছে, যে তোমার যদি এটা ধরো X% হয়, X% W/V, X% W/W, X% V/V হয়, সেক্ষেত্রে তোমার এটাকে মোল পার লিটারে কনভার্ট করে ফেলা খুব ইজি। আইডিয়া হচ্ছে S ইজ ইকুয়াল টু 10x/m, জাস্ট এরকম একটা ফর্মুলা। 10 ইন্টু এক্স হচ্ছে কত পার্সেন্ট W/V, সেইটা ডিভাইডেড বাই মলিকুলার মাস, এটা করলেই তুমি মোল পার লিটারে পেয়ে যাবে। এখন এটা হচ্ছে W/V এর জন্য। W/Wর ক্ষেত্রে কিভাবে করবা? W/Wর ক্ষেত্রে ফর্মুলাটা সেম থাকবে, S ইজ ইকুয়াল টু হবে 10x/m। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার ডিফল্টটা হচ্ছে W/V, যার জন্য ফর্মুলা হচ্ছে এরকম। এখন এইখানে পার্সেন্টেজটা হচ্ছে W/W, তার মানে কোনটা চেঞ্জ হয়েছে? এখানে এই যে সেকেন্ডটা চেঞ্জ হয়েছে, রাইট? এখানে ছিল W/V
আর এখানে হচ্ছে W/W। সো ফার্স্টেরটা আনচেঞ্জড, সেকেন্ডটা চেঞ্জ হয়েছে। সো যেটা চেঞ্জ হবে, এখন এটা কার প্যারামিটার, এই ভিটা যে আমরা বলি এটা আসলে কার প্যারামিটার। সো এখানে W/V, ভি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভলিউম, আর আমরা এই ভলিউমটা বলতেছি সলিউশনের ভলিউম। আবার এখানে এই যে W বলতেছি, এটা কার W, এটা হচ্ছে সলিউশনের 100 গ্রামের কথা বলছি, যে পার 100 গ্রাম সলিউশনে কতটুকু সলিউট থাকে। সো এখানে এই যে আমি যেহেতু সেকেন্ড প্যারামিটারটাকে চেঞ্জ করছি, দ্যাট ইজ সলিউশনের প্যারামিটারকে চেঞ্জ করছি, সো আমার এখানে হচ্ছে এই সলিউশনের তোমার যে ডেনসিটি, সেটা এখানে মাল্টিপ্লাই করতে হবে, মানে ডেনসিটি অফ সলিউশন আমরা মাল্টিপ্লাই করি। ওকে, আর সিমিলারলি এই জায়গাতে তোমার V/V, এখানে আমার ফার্স্ট প্যারামিটারটা আনচেঞ্জড, সরি সেকেন্ড প্যারামিটারটা আনচেঞ্জড, দ্যাট ইজ সলিউশনের প্যারামিটারটা আনচেঞ্জড, কিন্তু এই W হয়ে গেছে V। সো এটা কার প্যারামিটার চেঞ্জ হয়েছে, আমরা জানি যে এই ফার্স্টের এটা হচ্ছে সলিউটের সাথে রিলেটেড, যে এখানে W মানে হচ্ছে কত গ্রাম সলিউট থাকে, আর এখানে V মানে হচ্ছে কত মিলিলিটার সলিউট থাকে। সো যদি এটা থাকে তখন আমরা এই 10x/m ফর্মুলাতেই জাস্ট এই তোমার সলিউটের ডেনসিটি মাল্টিপ্লাই করি। ওকে, আমরা এখানে হচ্ছে সলিউটের ডেনসিটি মাল্টিপ্লাই করি। ফাইন সবার? তো এটা কি বুঝছো সবাই? কারো কোনো ইয়ে আছে, কনফিউশন আছে? আচ্ছা, সো এখন আমরা আমাদের অরিজিনাল ম্যাথে ব্যাক করি। সো এখানে আমাদেরকে বলছে যে হাউ মাচ অফ 10% W/W নাইট্রিক অ্যাসিড উইল বি নিডেড। সো এস হচ্ছে 10% W/W। এইখানে আমি যদি ধরো এস কে মোল পার লিটারে কনভার্ট করতে চাই, সেটা কি আমি পারবো? কারণ আমার তো এখানে ডেনসিটি দেওয়া নাই। ডেনসিটি দেওয়া না থাকলে অ্যাকচুয়ালি আমি যে ডেনসিটি অফ সলিউশন যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে মোল পার লিটারে কনভার্ট করতে পারবো না। সো এই ফর্মুলাগুলো কাজ করবে, আমরা পরে অন্য ম্যাথে দেখাবো, বাট এই ম্যাথে আমার মনে হয় যে আমরা এই W/W-কে অ্যাকচুয়ালি মোল পার লিটারে কনভার্ট না করে অন্য কোনো ফরম্যাটে রাখি। যেমন আমরা যদি এইখানে V মিলিলিটার এটা চিন্তা না করে, মানে এখানে যা লিখছি এটা থাকুক, আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে এস হচ্ছে 10% W/W। সো আমি যদি ধরো V মিলিলিটার চিন্তা না করে আমি চিন্তা করি এভাবে যে x গ্রাম নাইট্রিক অ্যাসিড নিছি, সেক্ষেত্রে x গ্রাম নাইট্রিক অ্যাসিড নিছি মানে হচ্ছে তার 10% অফ x, এত গ্রাম হচ্ছে অ্যাকচুয়াল নাইট্রিক অ্যাসিড। সো এইটা এইভাবে করতে হবে। এখানে আমরা ভলিউম অনুযায়ী চিন্তা না করে, যেহেতু ডেনসিটি দেওয়া নাই, সো আমি এইভাবে করতে পারবো না, আমি এটাকে অন্যভাবে করব। সেটা হচ্ছে যে আমি ধরলাম যে আমি হচ্ছে x গ্রাম নাইট্রিক অ্যাসিড নিব, মানে x গ্রাম নাইট্রিক অ্যাসিড সলিউশন নিব, x গ্রাম নাইট্রিক অ্যাসিড সলিউশন। সো আমরা এই W/W দিয়ে বুঝাই প্রতি 100 গ্রাম সলিউশনে 10 গ্রাম সলিউট আছে। সো এইখানে আমরা বলতে পারবো যে x গ্রাম নাইট্রিক অ্যাসিড সলিউশনে 10% অফ x গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে। অ্যান্ড এটা তার মানে হচ্ছে আমরা গ্রামে নিয়ে ফেলতেছি। সো গ্রামে নিয়ে ফেললে আমরা নাইট্রিক অ্যাসিডের মলিকুলার ম্যাস দিয়ে যদি ডিভাইড করি, নাইট্রিক অ্যাসিডের মলিকুলার ম্যাস হবে 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3। তো এটা আসবে হচ্ছে 15 প্লাস 48, দ্যাট ইজ 63। সো এইটা দিয়ে ডিভাইড করবো, অ্যান্ড এখান থেকে আমরা এক্স এর অ্যামাউন্টটা বের করবো। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, 0.2 কেজি ডিভাইডেড বাই 100 is equal to 1/2 into 10% of x divided by 63। এখান থেকে x যদি ক্যালকুলেট করি তাহলে পাবো, এটা হচ্ছে গ্রামে আছে, এটাকে কেজিতে কনভার্ট করলে 2.52 কেজি। সো আমরা 2.52 কেজি নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তোমাদের কি উদ্ভাসে পেপার ফাইনাল হয়েছে?
সেকেন্ড পেপারের বা ফার্স্ট পেপারের, বলো তো ফিজিক্স ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের পেপার ফাইনাল কি দিছো উদ্দেশ্যে? এখন কি এক্সাম নিচ্ছে? একজন একটু মাইক অন করে বলো, চ্যাটে না লিখে একটু মাইক অন করে বলো। এখন কি এক্সাম চলতেছে? ভাইয়া আপাতত কোনো এক্সাম চলছে না, মানে অফ আছে সবকিছু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর এক্সাম্পল 9 সিমিলারলি পারবা, এটা আমি আর না দেখাই। এরপর হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ। তো স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়ে আমরা লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ কিভাবে করতে পারি, এটা আমরা মানে লিমিটিং রিঅ্যাকট্যান্টের বেসিক আইডিয়া যদি একটু বোঝাই, যে অনেক সময়ই দেখা যাবে যে ধরো সহজ এক্সাম্পল দিই, যে অনেক সময় দেখা যাবে যে ধরো আমি ক্যালসিয়াম কার্বনেট আর ধরো 2HCl রিঅ্যাকশন করাচ্ছি, অ্যান্ড এখানে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O প্লাস হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলো। এখন লিমিটিং রিঅ্যাকট্যান্টের আইডিয়া হচ্ছে যে আমরা তো জানি এই দুইটাকে একটা সার্টেন রেশিওতে রিঅ্যাক্ট করানো লাগবে। তুমি ক্যালসিয়াম কার্বনের যত মোল নিবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড তার ডাবল মোল নিবা, নাকি উল্টা বললাম, সরি উল্টা বলছি। তুমি যদি ধরো ক্যালসিয়াম কার্বনের যত মোল নিবা তার ডাবল নিবা, হ্যাঁ ঠিকই বলছিলাম, ক্যালসিয়াম কার্বনের যদি 1 মোল নাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে হচ্ছে 2 মোল। আচ্ছা, বাট এখন তুমি যদি অনেক সময় এই রেশিওটা ভায়োলেট করো, যেমন ধরো তুমি ক্যালসিয়াম কার্বনেট 1 মোল নিছো বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছো 1.5 মোল, তখন কিন্তু রিঅ্যাকশনটা তুমি যেভাবে এক্সপেক্ট করবা সেরকম হবে না। দেখা যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে যেহেতু আমরা বলে আসছিলাম যে আইডিয়ালি 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 1 মোলের সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে 1.5 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে পুরোপুরি 1 মোলের সাথে রিঅ্যাক্ট করবে না, তার থেকে কম ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করবে। বা ধরো আমরা এখানে বললাম এটা ছিল 1 মোল, তখন এখানে অ্যাকচুয়ালি এই 1 মোল পুরোটা ইউজ হবে না, ইনস্টেড এটার মাত্র 0.5 মোল ইউজ হবে। সো বাকি থাকবে কত? 0.5 মোল। তার মানে আমরা রিঅ্যাকশন প্লেসে এই ক্যালসিয়াম কার্বনেট এক্সেস দেখতে পাবো, দেখবো যে ও এখনো শেষ হয়নি, বাট এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা শেষ হয়ে গেছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যেটা আগে শেষ হয়ে গেছে, এটাকে বলা হয় লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। মানে লিমিটিং বলা হয় কেন? ও পুরো রিঅ্যাকশনটাকে লিমিট করে ফেলছে, ও আগে শেষ হয়ে পুরো রিঅ্যাকশনটা স্টপ করে দিছে, অ্যান্ড ওর কোয়ান্টিটির উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি সবার কোয়ান্টিটি বের করতে পারবো, মানে সবাই কতটুকু রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে সেটা বের করতে পারবো, আর কতটুকু এক্সেস থেকে যাবে সেটা বের করতে পারবো। সো লিমিটিং রিঅ্যাকট্যান্ট হচ্ছে যে আগে শেষ হয়ে যায় সেই লিমিটিং রিঅ্যাকট্যান্ট, সবার আগে যে শেষ হবে। আচ্ছা, এখন আমি লিমিটিং রিঅ্যাকট্যান্ট কিভাবে বুঝবো, আর তার থেকেও বড় কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে বুঝবো একটা কোশ্চেন লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ কিনা। তো আইডিয়াটা হচ্ছে যে তুমি যদি দেখো যে মোর দ্যান ওয়ান রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট যদি দেওয়া থাকে কোশ্চেনে, এইটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা একটা লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ। যেমন ইউজুয়ালি তোমার একটা ম্যাথ যদি লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ না হয়, তখন তোমাকে জাস্ট এভাবে বলা হবে যে আচ্ছা আমি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ইউজ করা লাগবে, এভাবে কোশ্চেন করবে। বাট যদি তোমাকে এভাবে দেওয়া হয় যে আমি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড 1 মোল HCl দিলাম, এখন বের করো যে প্রোডাক্ট কত পাবো, তখন বুঝতে হবে যেহেতু দুইজনের ইনফরমেশন মেনশন করছে বা দুইজনের অ্যামাউন্ট পুরোপুরি বলে দিছে, সো এটা একটা লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ হইতে পারে। মানে এখানে হয়তো ওরা যে কোয়ান্টিটিটা কোশ্চেনে বলছে সেইটা আমার অ্যাকচুয়াল প্রপোর্শনে নাও থাকতে পারে, অ্যাকচুয়াল মল প্রপোর্শনে নাও থাকতে পারে। সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট চিন্তা করে করব। সো লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা, এবং মানে লিমিটিং রিঅ্যাকট্যান্টের উপর বেস করে যে ক্যালকুলেশন করব, এটা আমরা কিভাবে বুঝবো? তো সেটার জন্য আমরা ওই স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করব। আমরা ধরো একটা জেনারিক এক্সাম্পল যদি দিই, যে আমার একটা রিঅ্যাকশন হচ্ছে এরকম দেখতে, এ প্লাস বি ক্যাপিটাল বি, এটা থেকে আমরা পাবো সি ক্যাপিটাল সি প্লাস ডি ক্যাপিটাল ডি। সো এগুলো হচ্ছে আমার রিঅ্যাকট্যান্ট।
তো আমি শুধু রিঅ্যাক্ট্যান্টগুলোর করব, অ্যামাউন্ট নিয়ে চিন্তা করব। আমি এই রিঅ্যাক্ট্যান্টগুলোর স্টয়কিওমেট্রিক ফর্মুলা লিখব। 1/A মোল নাম্বার অফ A, আর এটা হচ্ছে 1/B মোল নাম্বার অফ B। সো যদি তোমার 1/A মোল নাম্বার অফ A এইটা যদি লেস দেন 1/B মোল নাম্বার অফ B হয়, তো এই যে যেটা কম সেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে, A হবে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এবং তুমি পুরা ম্যাথটা ওর ইনফরমেশনের উপর বেস করে করবা, মানে ওর ডাটা ইউজ করে করবা। আবার যদি তোমার 1/A মোল নাম্বার অফ A এটা যদি বড় হয় 1/B মোল নাম্বার অফ B থেকে, তখন B হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, মানে B আগে আগে শেষ হবে, অ্যান্ড B এর ডাটা ইউজ করে আমরা সব ধরনের ক্যালকুলেশন করব। আর দুটো ইকুয়াল হইলে তো অ্যাকচুয়ালি কোনো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট নাই, এটা একটা প্রপার রিঅ্যাকশন, মানে একদম অ্যাকচুয়াল প্রপোর্শনে আছে। আচ্ছা, সো একটা ম্যাথ দেখাই তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, এখানে বলছে যে আমি 10 গ্রাম হাইড্রোজেন নিব আর অক্সিজেন নিব। সো আমি আগে রিঅ্যাকশনটা লিখে ফেলি। হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখান থেকে আমার আসবে ওয়াটার, আর তুমি দুই সাইডে 2 মাল্টিপ্লাই করে লিখতে পারো এরকম। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে দুইটার অ্যামাউন্ট বলে দিচ্ছে, এই যে হাইড্রোজেনের অ্যামাউন্টও বলা অ্যান্ড অক্সিজেনের অ্যামাউন্টও বলা। সো এইটা দেখে আমি বুঝতে পারবো যে এটা একটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। কোশ্চেনে কিন্তু লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ম্যাথ, কোশ্চেনে কিন্তু এটা কোথাও বলা নেই। এখন বলছে হাউ মেনি গ্রামস অফ ওয়াটার উইল বি প্রডিউসড, এইটার অ্যামাউন্ট কত। সো ফার্স্টে আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আইডেন্টিফাই করি। 1/2 মোল নাম্বার অফ হাইড্রোজেন, এটার ভ্যালু হচ্ছে 1/2। হাইড্রোজেনের মোল নাম্বার হচ্ছে হাইড্রোজেন গ্যাস H2, এটার মোল নাম্বার কত, তো এটার অ্যামাউন্ট হচ্ছে 10, আর H2 হচ্ছে একটা মলিকিউল, এটা মলিকুলার মাস হচ্ছে 2। সো এটার তোমার অ্যান্সারটা হচ্ছে 2.5। আর তুমি যদি এইটার জন্য ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 1/1 মোল নাম্বার অফ অক্সিজেন। তো মোল নাম্বার অফ অক্সিজেন এটা হবে 25 অ্যামাউন্ট ডিভাইডেড বাই অক্সিজেনের মলিকুলার ম্যাস। অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, মলিকুলার ম্যাস হচ্ছে 32। এটা অনেকেই ভুল করে, এখানে ভুলে 16 লিখে ফেলে, এটা কিন্তু মলিকুলার ম্যাসটা বসাইতে হবে। আচ্ছা, সো এইটা কত আসে, 25/32, 0.78 সামথিং। সো যেহেতু এইটা কম, এখানে আমরা দেখতে পাচ্ছি 1/1 মোল নাম্বার অফ অক্সিজেন ইজ লেস দ্যান 1/2 মোল নাম্বার অফ হাইড্রোজেন। সো এইটা হচ্ছে আমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এখন অনেকেই ওই যে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে এটার অ্যামাউন্ট কম দেওয়া থাকবে সেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। ব্যাপারটা মোটেও ওরকম না। যেটার মোল অ্যামাউন্ট কম থাকবে, মানে যেটা রেশিও অনুযায়ী যতটুকু মোল থাকার কথা তার থেকে কম থাকবে, সেইটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। সো অ্যাকচুয়ালি ওরকম কোনো মিসকনসেপশন ইউজ করে ম্যাথ না করাই বেটার। সবসময় তুমি এই প্রসিডিওরটা ফলো করবা, অ্যান্ড এখান থেকে আমরা বের করলাম এটা হচ্ছে লিমিটিং। এখন যেটা লিমিটিং হবে তার জন্য মানে তার ডাটা ইউজ করে তুমি সবার অ্যামাউন্ট বের করতে পারবা। আচ্ছা, সো এখন আমি যদি ফাইনালি আরেকবার স্টয়কিওমেট্রিক ফর্মুলা লিখি, তাহলে এটা দেখতে হবে এরকম যে 1/2 মোল নাম্বার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1/1 মোল নাম্বার অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ ওয়াটার। এখন এখানে দেখো 1/2 মোল নাম্বার অফ হাইড্রোজেন, তো এইটা আসলে কি বের করতেছি, এটা বের করতেছি যে কতটুক হাইড্রোজেন অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশনটা রিঅ্যাক্ট করছে। যদিও আমি 10 গ্রাম দিছিলাম, বাট এটা ইউজ করে আমি বের করতে পারবো অ্যাকচুয়ালি কতটুকু হাইড্রোজেন এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টটার জন্য এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে। তো আমি ধরলাম সেটা হচ্ছে এক্স গ্রাম, মানে আমি জাস্ট ধরে নিলাম এটা হচ্ছে এক্স গ্রাম, অ্যান্ড ডিভাইডেড বাই হাইড্রোজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 2। আচ্ছা, দেন 1/1 হচ্ছে 1, আর মোল নাম্বার অফ অক্সিজেন সেটা হচ্ছে এই যে 25/32। এই যে ও লিমিটিং, তাই ওর ডাটাটা ইউজ করছি।
অ্যান্ড ওর এই ডাটা ইউজ করে আমি এই ওয়াটারের অ্যামাউন্টটা বের করতে পারবো। বলছে কত গ্রাম ওয়াটার প্রডিউস হবে, আমি ধরলাম ওয়াটার প্রডিউস হবে ওয়াই গ্রাম, সেটার জন্য লিখবো 1/2 ওয়াই গ্রাম ওয়াটার, আর ওয়াটারের মলিকুলার ম্যাস হচ্ছে 18, হাইড্রোজেন হচ্ছে 1 + 1 2, আর অক্সিজেন হচ্ছে 16, সেটা আসবে টোটাল 18। সো এখান থেকে তুমি সলভ করে ওয়াইও বের করতে পারবা, এক্সও বের করতে পারবা। তুমি যদি এখানে ওয়াই বের করো তাহলে আসবে 25/32 ইজ ইকুয়াল টু 1/2 ওয়াই, ওয়াইকে ধরলাম এক্স আর হচ্ছে 18। এটা সলভ করলে তুমি পাবা 28.125 গ্রাম ওয়াটার। আর কতটুকু হাইড্রোজেন এখানে রিয়াকশনে পার্টিসিপেট করছে সেটার জন্য এই যে এইটা নাও, এটা সলভ করলে এক্স এর ভ্যালু পাবো, ওইটাই তোমার অ্যান্সার। সো এখানে যদি ওইটা লেখো তাহলে আসে 3.125। তার মানে আমাদের এইখানে যদিও আমরা 10 গ্রাম হাইড্রোজেন দিছিলাম, বাট আসলে রিয়াক্ট করছে 3.125 গ্রাম হাইড্রোজেন। সো এক্সেস হাইড্রোজেন কত রয়ে গেছে সেটাও আমরা বের করতে পারবো। এক্সেস থাকবে 10 - 3.125 এত গ্রাম, ওকে, which is 6.875 মনে হয়। সো এখানে এভাবে তুমি সব কিছু খুব প্রপারলি বের করতে পারবে। সেই যে ওদের অ্যান্সার 28.125। আচ্ছা, এই যে আমাদের সময় এইরকম পানি ভাত কোশ্চেন আসছিল, একদম ইজি, এগুলো আমার মনে হয় না করে দেওয়া লাগবে। 0.35 gram sample of sodium chloride and some calcium chloride is mixed as impurity. On chemical analysis, 0.11 gram sodium is found. এটা ইজি, এটা জাস্ট অ্যাভোগাড্রোর আইডিয়া। অ্যাভোগাড্রোর আইডিয়া ইউজ করেও কিন্তু আমরা মোল নাম্বার বের করতে পারি, এটা আমি বলতে ভুলে গেছিলাম। যে মোল নাম্বারের আরেকটা ডেফিনেশন হচ্ছে একটা সাবস্টেন্স কতগুলো আছে ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। যেমন কয়টা অ্যাটম আছে ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো করলে কত মোল অ্যাটম আছে সেটা বের করতে পারবো। আবার কয়টা মলিকিউল আছে ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো করলে তোমার কত মোল মলিকিউল আছে সেটা বের করতে পারবা। সো এটা অলওয়েজ কাজ করে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, অনেকেরই এটা নিয়ে কনফিউশন থাকে, তো এটা কারো যদি বুঝতে প্রবলেম হয় বলতে পারো। আচ্ছা, আমরা এটা দেখাই। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে টু aqueous solutions are prepared separately by dissolving 20 gram sodium hydroxide in 90 gram water and 18.25 gram hydrochloric acid in 18.0 gram water. The two solutions are then mixed together. The mixture is then dried by applying heat. It took 10 hours to dry it completely. Calculate the quantity of salt obtained after drying and the number of water molecules evaporated per second during drying. Okay. So আমরা দুইটা সলিউশন বানাবো। একটা সলিউশন হচ্ছে 90 গ্রাম ওয়াটার কন্টেইন করে, আর সেইটার ভিতর হচ্ছে আমি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি। আর আরেকটা সলিউশন বানাচ্ছি যেটাতে হচ্ছে 81 গ্রাম ওয়াটার আছে, মানে সলভেন্ট হচ্ছে 81, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সলিউট হচ্ছে 18.25 গ্রাম HCl। এখন দুইটাকে মিক্স করলাম, তো দুইটাকে মিক্স করলে এখানে ওয়াটার কতটুকু হবে সেটা বের করে ফেলা যায়। 90 + 81 দ্যাট ইজ 171 গ্রাম, এতটুকু ওয়াটার থাকবে। আর এইখানে বলছে যে মিক্স করার পর মিক্সচারটা ড্রাই করা হয়েছে and then it took 10 hours to dry it completely. আচ্ছা, সো এইখানে আর বলছে যে এখানে কতটুকু সল্ট পাওয়া যাবে।
সো এই দুইটা অ্যাড করার পর ডেফিনেটলি আমরা সল্ট আর ওয়াটার পাবো। সো তখন ওয়াটারের অ্যামাউন্ট একটু বেড়ে যাবে। সো এই দুটো মিক্স করলে কতটুকু সল্ট আর ওয়াটার পাওয়া যায় সেটা একটু বের করি। সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশনে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ওয়াটার পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো এখন এখানে যেহেতু দুইটার অ্যামাউন্টই দেওয়া, সো আমরা ডেফিনেটলি এখানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ব্যাপারে চেক করব। সো লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ব্যাপারে যদি চেক করি তাহলে এখানে মোল নাম্বার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কত আসে 20/40। সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস 40, এটা আসে হাফ। আর মোল নাম্বার অফ HCl এটা কত আসে, HCl হচ্ছে 18.25 গ্রাম আছে, আর তার মলিকুলার মাস হচ্ছে ক্লোরিনের হচ্ছে 35.5, হাইড্রোজেন হচ্ছে 1, সো এটা হচ্ছে 36.5। এটাও হাফ। সো এখানে অ্যাকচুয়ালি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট নাই, মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট নাই বলতে মানে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রিঅ্যাকশনটা হবে। সো অ্যাপ্রোপ্রিয়েটলি রিঅ্যাকশন হবে, ফাইন। সো আমাদের তাহলে সোডিয়াম ক্লোরাইড কতটুকু প্রডিউস হবে এভাবে চিন্তা করতে পারো, যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রিঅ্যাকশন হচ্ছে, এটা 1 মোল থাকলে এটা 1 মোল থাকলে এটাও 1 মোল প্রডিউস হয়। আমরা একটু আগে এটার মোল নাম্বার বের করলাম যে এটার অ্যাকচুয়াল মোল নাম্বার হাফ মোল, এটাও বের করছি যে এটা হাফ মোল, তাহলে এটা প্রডিউস হবে হাফ মোল। তো হাফ মোল সোডিয়াম ক্লোরাইডের আর ওয়াটারও প্রডিউস হবে হাফ মোল। হাফ মোল সোডিয়াম ক্লোরাইডের মানে গ্রাম অ্যামাউন্ট কত, তো সোডিয়াম ক্লোরাইডের গ্রাম অ্যামাউন্ট বের করবে এভাবে যে সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ম্যাস সেটা বের করব ইনটু হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। তো সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ম্যাস হচ্ছে সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, এইটা ইনটু হাফ, এত গ্রাম। এটা যদি ক্যালকুলেট করো 23 প্লাস 35.5 তার অর্ধেক, হুইচ ইজ 29.25। তার মানে আমার এইখানে যে লবণ যতটুকু আছে সেটা হচ্ছে 29.25 গ্রাম, আর ওয়াটার আগে থেকে ছিল 171 গ্রাম, এক্সট্রা আসবে আরও হাফ মোল ওয়াটার। তো আমরা জানি ওয়াটারের মলিকুলার ম্যাস হচ্ছে 18, মানে হাফ মোল ওয়াটারের গ্রাম অ্যামাউন্ট হচ্ছে 9 গ্রাম, মানে 18-এর হাফ। সো এখানে তুমি আরও 9 গ্রাম ওয়াটার পাবা, সো টোটাল 180 গ্রাম ওয়াটার আছে। আচ্ছা, সো এখন বলছে যে ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ সল্ট, সেটা তো বের করেই ফেললাম যে 29.25 গ্রাম, আর নাম্বার অফ ওয়াটার মলিকিউলস ইভাপোরেটেড পার সেকেন্ড। তো 180 গ্রাম ওয়াটার ছিল, 180 গ্রাম ওয়াটার মানে কতগুলা মলিকিউল। তো আমরা জানি যে মোল নাম্বার এই জিনিসটা হচ্ছে W/M, আবার মানে অ্যামাউন্ট ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস, আবার এটাকে নাম্বার অফ মলিকিউল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার দিয়েও বলা যায়। সো এইখান থেকে আমি নাম্বার অফ মলিকিউল বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে, যে অ্যামাউন্ট ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো ডিভাইডেড বাই এম। সো আমার অ্যামাউন্ট হচ্ছে 180 গ্রাম ওয়াটারের, আর নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.02 ইন্টু 10⁻23, আর ওয়াটারের মলিকুলার ম্যাস হচ্ছে 18। সো এটা আসে 6.02 ইন্টু 10⁻24, এতগুলো মলিকিউল টোটাল ছিল ওয়াটারের। এখন যদি 10 ঘন্টা লাগে, তো আমরা জানি 10 ঘন্টায় টোটাল সেকেন্ড হচ্ছে প্রত্যেক ঘন্টায় 3600 সেকেন্ড, আর আমার টোটাল মলিকিউল হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। অ্যান্সার হচ্ছে 1.67 ইন্টু 10⁻19, প্রত্যেক সেকেন্ডে 1.672 ইন্টু 10⁻19টা মলিকিউল ইভাপোরেটেড হয়েছে। হ্যাঁ, সো 1.673 ইন্টু 10⁻20, 20 কেন, কোথাও ভুল করছি, ও এখানে 24 হবে, সরি 24 হবে ভাইয়া। 24 হবে। হ্যাঁ, আচ্ছা, দেন এখানে কিছু বেসিক এমসিকিউ দেওয়া আছে, এগুলা করবা সবাই। আচ্ছা, কম্বাসন অফ হাইড্রোকার্বন, এখানে এই যে অনেক ফর্মুলা টর্মুলা দেওয়া আছে, এগুলো একটাও লাগবে না, এটা ডিরেক্টলি করার ওয়ে আছে, আমি এটা দেখাচ্ছি। যেমন এই ম্যাথটা দিয়ে দেখো,
এটা হচ্ছে কম্বাসন অফ হাইড্রোকার্বন, মানে যে কোনো একটা হাইড্রোকার্বনের কম্বাসন রিয়াকশন কিভাবে লিখবে। আচ্ছা, তো এখানে বলছে মিক্সচার অফ এ হাইড্রোকার্বন গ্যাস উইথ 10 সেন্টিমিটার কিউব ভলিউম অ্যান্ড অক্সিজেন গ্যাস with 43 centimeter cube volume is cooled down after combustion, and the obtained volume of the mixture was 28 centimeter cube. If this mixture is added to caustic soda solution and then shaken, the volume decreases to 8 centimeter cube. Determine the molecular formula of the hydrocarbon. আচ্ছা, তো চিন্তা করি হাইড্রোকার্বন হচ্ছে একটা CXHY, আর অক্সিজেন গ্যাসের ভলিউম দেওয়া আছে, তো তাদেরকে কম্বাসন করার পর কুল ডাউন করছি অ্যান্ড অবটেইন ভলিউম অফ দ্য মিক্সচার ওয়াজ 28। আচ্ছা, একটা হাইড্রোকার্বনের কম্বাসনে কি কি পাওয়া যায়, তার আইডিয়াটা হচ্ছে যে এখানে এটা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, তো এই যেই কয়টা কার্বন এক্সট্রা কার্বন বাম পাশে সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড, আর যেই কয়টা হাইড্রোজেন বাম পাশে তার অর্ধেকটা পানি। সো বাম পাশে ওয়াইটা হাইড্রোজেন, ডান পাশে y/2টা ওয়াটার, অ্যান্ড দেন আমি অক্সিজেন ব্যালেন্স করব। সো অক্সিজেন ব্যালেন্স করলে ডান পাশে আছে 2x অক্সিজেন, এই যে এখানে 2x, আর এখানে আছে y/2, সো 2x প্লাস y/2টা অক্সিজেন। সো এই লেফট সাইডে ওইটা ব্যালেন্স করে লিখতে চাইলে আমার লিখতে হবে এরকম, যে এটাকে আবার অর্ধেক করবো তাহলে, সো এটা হবে x আর প্লাস y/4, x প্লাস y/4 অর্ধেক করলাম কারণ এই O2 থেকে দুইটা করে অক্সিজেন আসে। ওকে, সো CXHY প্লাস x প্লাস y/4 অক্সিজেন হচ্ছে x কার্বন ডাইঅক্সাইড প্লাস y/2 ওয়াটার, এরকম একটা রিয়াকশন হবে। এখন এখানে হাইড্রোকার্বনটার ভলিউম বলে দিছে। আচ্ছা, মিক্সচার অফ এ হাইড্রোকার্বন গ্যাস উইথ 10 সেন্টিমিটার কিউব ভলিউম অ্যান্ড অক্সিজেন গ্যাস উইথ 43 সেন্টিমিটার কিউব ভলিউম। ওকে, দেন এখানে যদি আবার লিমিটিং হইলে সমস্যা, লিমিটিং রিঅ্যাকট্যান্ট থাকলে সমস্যা আছে। দাঁড়ো, ওরা কিভাবে করছে 10 প্লাস 43, আর এটা তো ভলিউম রিমেইনিং আফটার কম্বাসন, এটা তো হিউজ। আচ্ছা, এটা একটু পরে দেখাই, আমি নিজেও শিওর না ওরা কীভাবে করছে এটা, বা আমি এটা পারি কিনা, আমি একটু ওয়েট করো, একটু পরে দেখাবো। আচ্ছা, এবার আসি কনসেন্ট্রেশনের বিভিন্ন ইউনিটগুলো নিয়ে। তো এখানে আমাদের যে কনসেন্ট্রেশনগুলো দেওয়া আছে এগুলা কিভাবে কনভার্ট করতে পারবে একটা থেকে আরেকটা ইজিলি, সেটা দেখেন। কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আচ্ছা, সো নর্মালিটি হচ্ছে খুবই ইজি, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, n ইজ ইকুয়াল টু ইশ বা ইএস, ঠিক আছে, জাস্ট n ইজ ইকুয়াল টু ইশ এরকম করে মনে রাখবা। তো ই হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা। তো ইকুইভ্যালেন্ট নাম্বারটা আবার কি? তো ইকুইভ্যালেন্ট নাম্বার এক এক কনটেক্সটে এক একটা জিনিস মিন করে। আমি যদি একটু সহজভাবে বলি, যে একটা মেটালের ইকুইভ্যালেন্ট নাম্বার মানে হচ্ছে সে তার ক্যাটায়নের চার্জ কত, মানে সে কয়টা ইলেকট্রন ছেড়ে স্টেবল হতে পারে। তারপর একটা নন মেটালের মানে যেমন এখানে যে কথাটা বললাম, এটা ধরো সোডিয়ামের জন্য যদি বলি, সোডিয়ামের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে +1। ওকে, ম্যাগনেসিয়ামের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2, +1 না, জাস্ট 1, তারপর ম্যাগনেসিয়ামের হচ্ছে 2, এরকম। নন মেটালের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে অ্যানায়নের চার্জ, মানে একটা অ্যানায়নের চার্জ যত, যেমন অক্সিজেনের হচ্ছে -2, তো সেই নাম্বারটাই 2 হচ্ছে ওর ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার আমাদের খুবই হেল্প করতে পারে, খুবই, মানে মোস্ট ইউজফুল জিনিস এই চ্যাপ্টারে সব ক্ষেত্রে। ইকুয়েশন ব্যালেন্স করা থেকে বলো, যেমন আমরা ওই যে একটু আগে যে ইকুয়েশন ব্যালেন্স করছিলাম, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড,
এইসব ক্ষেত্রে আমরা ব্যালেন্স এভাবে করি যে আমরা এই ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট নাম্বারটা এটার সামনে বসাই, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বারটা এটার সামনে বসাই। সো এটা একটু মাথায় রাখবো আমরা যে ইকুইভ্যালেন্ট নাম্বার খুবই ইউজফুল। আচ্ছা, তারপর সল্টের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে তার ভিতরে যে মেটালটা আছে, মানে তার যে ক্যাটায়ন যেটা আছে, তার ভিতরে যে ক্যাটায়ন যেটা আছে অর অ্যানায়ন যেটা আছে, যে কোনো একটার চার্জ। ফর এক্সাম্পল Na2SO4, ধরো এরকম একটা সল্ট আছে, তো তার যে কোনো একটা আয়ন নাও, তার ক্যাটায়ন হচ্ছে 2Na+, আর সালফেট এটা হচ্ছে SO4 2-। তো তুমি যদি অ্যানায়নের চার্জ চিন্তা করো সেটা হচ্ছে 2-, আর সোডিয়ামের চার্জ যদি চিন্তা করো একটা হচ্ছে প্লাস, বাট আছে দুইটা, সো টোটাল চার্জ হচ্ছে +2। সো সল্টের এই পুরো সল্টের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। ওকে, সো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট নাম্বার বের করতে পারি। আচ্ছা, তারপর অ্যাসিডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে সে কয়টা H+ ডোনেট করে, আর বেজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে সে কয়টা OH- ডোনেট করে, ওকে, বা কয়টা H+ রিসিভ করে। তারপর অক্সিডাইজারের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার মানে হচ্ছে অক্সিডাইজার কারা, অক্সিডাইজার হচ্ছে যারা নিজে রিডিউসড হয় অন্যকে অক্সিডাইজ করে, রাইট? মানে আমরা ওই যে একটা নেমোনিক জানি অয়েল রিগ মানে হচ্ছে অক্সিডেশন ইজ লুজিং ইলেকট্রন, এই যে অক্সিডেশন ইজ লুজিং ইলেকট্রন, আর রিগ মানে হচ্ছে রিডাকশন ইজ গেইনিং ইলেকট্রন। রিডাকশন ইজ গেইনিং ইলেকট্রন। তো অক্সিডাইজার কারা, অক্সিডাইজার হচ্ছে অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়। তো নিজে রিডিউসড হয় মানে কি, সে ইলেকট্রন খায়। বাংলায় যারা পড়ো তারা এইভাবে মনে রাখতে পারো, এই যে জাগ্রত বিদ্যান মানে হচ্ছে তোমার জারক ইলেকট্রন গ্রহণ করে, আর বিদ্যান মানে হচ্ছে বিজারক ইলেকট্রন দান করে। ওকে, মানে জারক নিজে বিজারিত হয় বা তার রিডাকশন হয় এবং সে ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয় বা নিজে অক্সিডাইজড হয়, দ্যাটস ওয়াই সে ইলেকট্রন দান করে বা ডোনেট করে, এই যে এইটা। সো অক্সিডাইজার হচ্ছে ইলেকট্রন খায়, সো ইলেকট্রন যতগুলা রিসিভ করে। আর রিডিউসারের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন যতগুলা ছেড়ে দেয়। ঠিক আছে, এইভাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার বের করা যায়। ওকে, তো ইকুইভ্যালেন্ট নাম্বার সবসময় আমরা মাথায় রাখবো, এবং নর্মালিটি অফ এ সলিউশন যদি বের করতে বলে, মানে যে কোনো কিছুর সলিউশনের নর্মালিটি বের করতে বলছে বা এন বের করতে বলছে, তার মানে n ইজ ইকুয়াল টু ES। এস হচ্ছে মোল পার লিটারে বা মোলারিটি কত বা কত মোলার সলিউশন, তার সাথে ইকুইভ্যালেন্ট নাম্বারটা মাল্টিপ্লাই করে দিলেই নর্মালিটি পেয়ে যাবে। যেমন সালফিউরিক অ্যাসিডের ধরো কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার, তাহলে তার নর্মালিটি হচ্ছে 0.1 × 2 নর্মাল এন, এটার ইউনিটটা হচ্ছে এন নর্মাল। এটার কনসেন্ট্রেশনটার ডিনোটও করা হয় এন দিয়ে, আবার তার ইউনিটও হচ্ছে এন নর্মাল। ওকে, আচ্ছা, তারপর মোলারিটি তো বুঝো, মোলারিটি বের করার অনেক ফর্মুলা আছে। এস ইজ ইকুয়াল টু, মোলারিটি মানে হচ্ছে পার 1 লিটার ভলিউমে কত মোল সলিউট থাকে, মোল পার লিটার, বা তো ইউনিট হচ্ছে কি মোল পার লিটার অর মোলার। অ্যান্ড এটা আরও অনেকভাবে বের করা যায়, আমরা জানি এস ইজ ইকুয়াল টু, আরেকটা ফর্মুলা আছে, এন কে লেখা যায় হচ্ছে, আমরা জানি এন কে লেখা যায় W/M, সেটাকে W/MV লেখা যায়, যেখানে W হচ্ছে গ্রাম, এম এর কোনো ইউনিট নেই, আর ভি হচ্ছে লিটার। আর এটার আরেকটা ফর্মুলা আছে 1000 W/MV, যেখানে W হচ্ছে গ্রাম, এম এর কোনো ইউনিট নেই, আর ভলিউম হচ্ছে মিলিলিটার। এইভাবে তুমি মোলারিটি বের করতে পারো।
মোলালিটি আমি প্রবাবলি ভুলে গেছি, এটা অনেক আগে পড়ছি তো। মোলালিটি হচ্ছে প্রবাবলি পার 1 কেজি সলিউটে যতটুকু ইয়া থাকে, সলিউট থাকে, আমি ঠিক শিওর না দাঁড়াই। মোলালিটি তোমরা একটু কেউ বলতে পারবো মোলালিটি কোনটা ছিল, আমি ভুলে গেছি। হ্যাঁ, 1 কেজি সলভেন্টে যত মোল সলিড, ঠিক আছে, আমি ঠিকই গেস করছিলাম। মোলালিটি হচ্ছে 1 কেজি সলভেন্টে, তুমি জাস্ট ডেফিনেশনগুলো যদি মনে রাখতে পারো তাহলেই ম্যাথ করতে পারবো, কারণ সবই ইউনিটারি মেথড দিয়ে করা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 কেজি সলভেন্টে যত গ্রাম সলিড, ওকে, বা 1000 গ্রাম সলভেন্টে যত গ্রাম সলিড, এটাই একটু পিকুলিয়ার। আচ্ছা, আর পার্সেন্টেজ ওইটা তো বললাম, আর একবার বলি যে কিছু যদি দেওয়া না থাকে, জাস্ট পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে আসলে পার্সেন্ট W/V মিন করতেছে, যেটাকে তুমি ইকুইভ্যালেন্ট মোলারিটিতে কনভার্ট করে ফেলতে পারবা 10x/m দিয়ে। যেমন বলা হইলো ধরো 5% নাইট্রিক অ্যাসিড, এটা মানে হচ্ছে কত মোলারিটি এটার, এটা হচ্ছে 10 × 5 নাইট্রিক অ্যাসিডের ইয়া হচ্ছে 63, ওকে, সো এত মোলার বা এত মোল পার লিটার। অ্যান্ড উল্টাটাও পসিবল, তোমার যদি ধরো মোলারিটি দেওয়া থাকে, এখান থেকে তুমি পার্সেন্টেজটা বের করতে পারবা। সো জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখলে তুমি সব ম্যাথ পারবা, এবং বাকিগুলোও সহজ। যে পার্সেন্টেজ W/W যদি হয়, একটু আগেই বলছিলাম, সেক্ষেত্রে ফর্মুলাটা সেম, জাস্ট একটা এই যে এই প্যারামিটারটা চেঞ্জ করছো, সো তুমি এখানে সলিউশনের ভলিউম, ডেনসিটি মাল্টিপ্লাই করে দিবা, দ্রবণের ঘনত্ব মাল্টিপ্লাই করবে, ওটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর যদি এটা V/V হয়, মানে পার 100 মিলিলিটারে কত মিলিলিটার সলিউট আছে, পার 100 মিলিলিটার সলিউটে, পার 100 মিলিলিটার সলিউশনে, অনেকেই যে ভুলটা চিন্তা করে যে এখানে এটা মনে হয় সলভেন্টের ভলিউম বুঝাইছে, না, এটা হচ্ছে সলভেন্ট প্লাস সলিউট মিলে টোটাল সলিউশনের যত ভলিউম, সেইটার 100 মিলিলিটারে কত মিলিলিটার সলিউট আছে, ঠিক আছে। সো এটার ফর্মুলা সেম, 10x/m ইন্টু রো অফ সলিউট। হ্যাঁ, এখন এটা তোমার বইতে নাই, তারপরও গেস করতেই পারতেছো যে যে ধরো এরকম যদি একটা পার্সেন্টেজ বানাই, V/W মানে পার 100 গ্রাম সলিউশনে কত মিলিলিটার সলিউট আছে, সেটার ফর্মুলাটা কি হবে বলতে পারবা? 10x/m এর সাথে কত মাল্টিপ্লাই করবা বলো তো? আলিফ বলো তো, এটার সাথে কত মাল্টিপ্লাই করবা? এখানে যখন W/V ছিল তখন আচ্ছা চ্যাটে লেখো, এখানে যখন W/V ছিল আর এটা যখন চেঞ্জ হয়ে W/W হয়েছে, তখন আমি এই যে সলিউশনের ডেনসিটিটা মাল্টিপ্লাই করছি। যখন V/V হয়েছে তখন এই যে প্রথমটা চেঞ্জ হয়ে গেছে দেখে আমি সলিউটের ডেনসিটি মাল্টিপ্লাই করছি। এখন যদি W/V থেকে V/W হয়, মানে দুইটাই চেঞ্জ হয়, তখন তুমি এখানে কত মাল্টিপ্লাই করবে বা কার ডেনসিটি মাল্টিপ্লাই করবে? বাকিটা একটু ট্রাই করো। এটা তো খুবই ইনটিউটিভ, তাই না? যে এটা হচ্ছে জাস্ট এই যে যেহেতু ফার্স্টেরটাও চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই আমি সলিউটের ডেনসিটি মাল্টিপ্লাই করব, সলভেন্ট না, এখানে ফার্স্টেরটা চেঞ্জ হয়েছে, সো সলিউটেরটা মাল্টিপ্লাই করব, এবং সেকেন্ডটাও চেঞ্জ হয়েছে, সো সলিউশনেরটাও মাল্টিপ্লাই করব। সো এটার ফর্মুলা হবে এরকম, দুইটা ডেনসিটি মাল্টিপ্লাই করতে হবে, ওকে? সবাই কি বুঝছো? আফরা বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া বুঝেছি। আচ্ছা, সো এইভাবে আমরা হচ্ছে পার্সেন্টেজ থেকে মোলারিটি এবং আবার মোলারিটি থেকে পার্সেন্টেজ ভাইস ভার্সা কনভার্সন করতে পারবো। আচ্ছা, তারপর কি ছিল? আচ্ছা, তারপর হচ্ছে পিপিএম আর পিপিবি।
সেটা খুবই সোজা, বাট এটা আসলে একটু কমপ্লেক্স টপিক, বাট এটা অত বেশি কমপ্লেক্স করে আমাদের শিখতে হবে না, কনসেপ্ট বুকে কমপ্লেক্স করে দেওয়া আছে। বাট এটা আমি যেভাবে চিন্তা করি, পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ওকে, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, বাট ওইটা পানি যদি সলভেন্ট হিসেবে থাকে তখন এটা হচ্ছে জাস্ট মিলিগ্রাম পার লিটার। প্রতি 1 লিটারে কত মিলিগ্রাম সলিউট আছে, প্রতি 1 লিটার সলিউশনে কত গ্রাম, কত মিলিগ্রাম সলিউট আছে। ঠিক আছে, এইভাবে বের করবে। এইখানে সলভেন্টটা পানি না হইলে এই ফর্মুলাটা কাজ করে না, বাট অত টাফ আমাদের শিখতে হবে না, এটা আসে না কোথাও। ওকে, তারপর ওইটা তুমি চিন্তা করলে বের করতে পারবা এটার ডেফিনেশন থেকে, যেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, যে প্রত্যেক 1 মিলিয়ন পার্টিকেলের জন্য, মানে সলিউশনের প্রত্যেক 1 মিলিয়ন পার্টিকেলের জন্য কয়টা সলিউট পার্টিকেল আছে। মানে তোমার সলিউশনে যদি, এটাও লিখে দিই, যদি বাই চান্স অন্য কোনো সলভেন্টের জন্য আসে তখন এইভাবে করবা। সলিউশনে যদি 10⁶টা, মানে 1 মিলিয়ন মানে 10⁶টা পার্টিকেল থাকে ইন টোটাল, মানে সলভেন্ট প্লাস সলিউট মিলাই, তখন যত যতগুলো সলিউট পার্টিকেল থাকবে সেটাই পিপিএম। বাংলা হ্যান্ডরাইটিং খুবই বাজে, একটু না বুঝলে বলুন। সেটাই হচ্ছে পিপিএম। আর সিমিলারলি পিপিবি হচ্ছে জাস্ট 10⁻³ ইন্টু পিপিএম। ওকে, মানে পার্টস পার বিলিয়ন। প্রতি 10⁹ যতগুলা সলিউট পার্টিকেল থাকে, প্রতি 10⁹ টোটাল পার্টিকেল যদি থাকে একটা সলিউশনে, সলভেন্ট প্লাস সলিউট মিলাই, তার মধ্যে যতগুলো সলিউট পার্টিকেল আছে ওইটাই হচ্ছে তোমার পিপিবি, পার্টস পার বিলিয়ন। ওকে, বাট এটা যদি সলভেন্টটা পানি হয় তাহলে জাস্ট 1 লিটার সলিউশনে কত মিলিগ্রাম সলিউট আছে এটা বের করলেই হয়ে যাবে, মিলিগ্রাম পার লিটার, এই লাইনটা মাথায় রাখবে। আচ্ছা, সো এখন আচ্ছা, ফর্মালিটি ভুলে গেছি। ফর্মালিটি কি ছিল? ফর্মালিটি কি আদৌ কখনো পড়ছি আমি? ফর্মালিটিটা তোমরা কেউ বলতে পারবা? এখানে আছে, ফর্মালিটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট বোঝানোর জন্য আমরা মোলারিটির জায়গায় ফর্মালিটি ইউজ করি। তো এটা তো সেম। তো সেম অ্যাজ মোলারিটি, জাস্ট ইলেকট্রোলাইটের মোলারিটিটাকেই মনে হয় ইয়া বলে, ফর্মালিটি বলে। এনিওয়েজ আমরা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, থিওরিতে আই হোপ কারো প্রবলেম নেই। আর মোলারের আবার কিছু ভ্যারিয়েশন আছে, যেমন 1 মোলার, তারপর সেমি মোলার হচ্ছে 0.5 মোলার, তারপর ডেসিমোলার হচ্ছে 0.1, আর সেন্টিমোলার হচ্ছে 0.01। এখানে আরেকটা কনসেপ্ট আছে ইকুইভ্যালেন্ট ম্যাস, তুল্য ভর। আমরা ইকুইভ্যালেন্ট নাম্বার শিখছি, ইকুইভ্যালেন্ট ম্যাসটা কি? দেখো, ইকুইভ্যালেন্ট ম্যাস হচ্ছে তোমার অ্যাটমিক ম্যাস বা মলিকুলার ম্যাস যেটাই থাকুক, সেটাকে জাস্ট ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করবা। ওকে, ইকুইভ্যালেন্ট ম্যাস হচ্ছে মলিকুলার ম্যাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট নাম্বার। যেমন সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ম্যাস কত? এটার ইকুইভ্যালেন্ট ম্যাস হবে মলিকুলার ম্যাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট নাম্বার, which is 49। ওকে, সো এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ম্যাস বা তুল্য ভর। ক্লিয়ার সবাই?
আচ্ছা, সো ইকুইভ্যালেন্ট নাম্বার বললাম, ইকুইভ্যালেন্ট ম্যাস বললাম, অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্টদের ইকুইভ্যালেন্ট নাম্বার কি এটা বললাম। ওইটা সামনে এক্সাম্পল দেখার সময় আরও ক্লিয়ার হবে। এখন আমরা এখানে কয়েকটা ছোট ম্যাথ দেখাই। এটা তো খুব ইজি। হাউ মাচ সোডিয়াম কার্বনেট ইজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার 5 লিটার অফ 5 লিটার অফ 0.1 মোলার সলিউশন। সো আমরা জানি এস ইজ ইকুয়াল টু ওই যে ডাব্লু বাই এমপি। সো এখান থেকে ডাব্লু বের করবা, ডাব্লু ইজ ইকুয়াল টু এমপিএস। এম হচ্ছে সোডিয়াম কার্বনেটের এম হচ্ছে 106, ভি হচ্ছে এখানে লিটার ইউনিটে 5, এস হচ্ছে 0.1। আচ্ছা, ডেসিমোলার সলিউশন of sodium carbonate is required for titration of base in the laboratory. তো এখানে বলছে if a 100 centimeter cube volumetric flask is given to you, how many grams of sodium carbonate will be required? 100 centimeter cube volumetric, তার মানে হচ্ছে 100 centimeter cube volumetric ফ্লাস্কে কত গ্রাম সোডিয়াম কার্বনেট তুমি নিতে পারবা। আর if you take 1.28 gram sodium carbonate, then what will be the concentration? এটাও ইজি। তুমি যদি ডাব্লু সমান 1.28 গ্রাম নাও, তাহলে এটার কনসেন্ট্রেশন কত পাওয়া যাবে। এখানে উইল বি রিকোয়ার্ড না, এটা হচ্ছে হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম কার্বনেট উইল বি ইন দ্য ফ্লাস্ক। তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটা দেখি। একটু ওয়েট। আচ্ছা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো, নাকি সাউন্ডের প্রবলেম হলে বইলো? কিন্তু প্রায় সাউন্ডের প্রবলেম হয়। সো কোনো ধরনের মানে সাউন্ড যদি অস্পষ্ট শোনা যায় সাথে সাথে একটু জানাবা, আদারওয়াইজ কিন্তু রেকর্ডিংটাও বাঁচা হবে। আচ্ছা, সো এখানে বলছে 3.78 গ্রাম অফ নাইট্রিক অ্যাসিড ইজ ডিসলভড with 400 milliliter water. What will be the concentration of this solution in molarity? How much more water is to be added to this solution to make it 0.1 molar? আচ্ছা, সো 3.78 গ্রাম নাইট্রিক অ্যাসিড নিচ্ছে, এটা হচ্ছে ডাব্লু। ভলিউম হচ্ছে মিলিলিটার আছে 400 মিলিলিটার। এখন বলছে মোলারিটি কত। সো উই নো এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এমভি। এটা কেন ইউজ করলাম, কারণ ভি মিলিলিটারে দেওয়া আছে। সো 1000 ডাব্লু হচ্ছে 3.78 ডিভাইডেড বাই নাইট্রিক অ্যাসিডের এম হচ্ছে 63 আর ভি হচ্ছে এখানে 400। এটা ক্যালকুলেট করলে তুমি এস পেয়ে যাবে। অ্যান্ড এখানে পরের যে আইডিয়াটা, এটা হচ্ছে ওই যে একটা সলিউশন মানে সলিউশনের সাথে পানি অ্যাড করে ওইটার কনসেন্ট্রেশন কমায় ফেলা যায় যে V1S1 is equal to V2S2, ওই ফর্মুলাটা। V1S1 is equal to V2S2। V1 হচ্ছে V1 হচ্ছে তোমার প্রথমে ছিল 400 মিলিলিটার, আর S1 হচ্ছে এই যে এটা যত আসে, আর V2 আমরা বের করব, S2 হচ্ছে 0.1 বানাইতে হবে। সো আমি এখান থেকে দেখব V2 কত আসে। ওকে, সো আমি দেখি V2 কত আসে। এখানে 400, S হচ্ছে এই পুরোটা 1000 into 3.78 divided by 63 into 400 is equal to V2 into 0.1। সো এখান থেকে আসে 600। সো কতটুকু পানি অ্যাড করা লাগবে, আগে থেকে ছিল 400 মিলিলিটার, এখন হচ্ছে 600। সো তার মানে আমি এক্সট্রা 200 মিলিলিটার পানি অ্যাড করব। সো এক্সট্রা ওয়াটার টু বি অ্যাডেড হবে 200 মিলিলিটার। ওকে, সো এটা গেল কনসেন্ট্রেশন অফ পিওর ওয়াটার। এটা ইজি, যে তুমি চিন্তা করবা, এটা অনেক সময় এমসিকিউতে আসে, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখাই ভালো। অ্যান্সারটা 55.56। এটা কীভাবে বের করে দেখো। তুমি এখানে ধরো 1 লিটার পানি নিলা, তাহলে এই সলিউশনের ভলিউম 1 লিটার,
আবার 1 লিটার পানি মানে তুমি চিন্তা করতে পারো ওইটাই হচ্ছে সলিউট। সো এখানে সলিউটের অ্যামাউন্টটা হচ্ছে 1 লিটার পানির ওয়েট যত। তো 1 লিটার পানির ওয়েট হচ্ছে আমরা জানি 1 কেজি বা 1000 গ্রাম। তাহলে এখানে সলিউট হচ্ছে 1000 গ্রাম আর ভলিউম হচ্ছে 1 লিটার, তাহলে এটার কনসেন্ট্রেশন কত? 1000 W বাই mv। সো 1000 W হচ্ছে 1000, v হচ্ছে, এটা মিলিলিটার ইউনিটে বসাইতে হয়। সো v এখানে 1 লিটার মানে হচ্ছে 1000, আর m ওয়াটারের মলিকুলার ম্যাস হচ্ছে 18। সো এখানে অ্যান্সার আসবে 1000 বাই 18। অ্যান্সারটা হচ্ছে 55.56, এত মোলার। এটা হচ্ছে ওয়াটারের নিজের কনসেন্ট্রেশন। এখানে আমরা এই 24 নাম্বার ম্যাথটা দেখাই, মিক্সচারের কনসেন্ট্রেশন বের করা। আচ্ছা, এখানে বলছে a mixture is prepared in the following way: 100 milliliter 0.05 মোলার সোডিয়াম কার্বনেট নিচ্ছি, 100 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। এটার সাথে আমরা অ্যাড করতেছি 100 মিলিলিটার 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড সলিউশন, আর এটার সাথে আমরা অ্যাড করতেছি 50 মিলিলিটার 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, আর আরও অ্যাড করতেছি 50 মিলিলিটার 0.2 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন। তো এখন বলছে ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ দ্য মিক্সচার, বা এই সলিউশনের কনসেন্ট্রেশন কত। এই টাইপের ম্যাথে আমরা যেটা করব যে আমরা টোটাল এইচ প্লাস কত আর টোটাল ওএইচ মাইনাস কত ওইটা বের করে ফেলব। ওকে, ইকুইভ্যালেন্ট নাম্বার ইউজ করে। তো এখন দেখো এখানে এটা এক লাইনে করে ফেলা যায় এভাবে, যে আমরা এই 100 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম কার্বনেট এটার ব্যাপারে যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা বেসিক সল্ট। কেন? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড থেকে এই সোডিয়াম কার্বনেট আসছে। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং বেস আর কার্বনিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। সো এটা একটা বেসিক সল্ট বা ক্ষারীয় লবণ। সো এটা একটা বেসের মতোই অ্যাক্ট করবে। সো এইটার ইকুইভ্যালেন্ট করে আমি OH মাইনাসের অ্যামাউন্ট লিখতে পারবো। তো এটা কীভাবে লিখবো? এটা লেখার ওয়ে হচ্ছে যে এখানে এই ভলিউম আর এই যে কনসেন্ট্রেশন এবং এটার যে ইকুইভ্যালেন্ট নাম্বার, এই তিনটা মাল্টিপ্লাই করবো। তো সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট নাম্বার কত বলো তো? 2। আর তাহলে এই তিনটা যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবা 10। সো এই প্রোডাক্টটা যত আসবে তত মিলিলিটার 1 মোলার OH মাইনাস লিখবে। ওকে, আচ্ছা, সিমিলারলি এটা ডান। তারপর এটা যদি করি 100 মিলিলিটার 0.1, এটা আছে কি নর্মাল। ওকে, এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে দেওয়া আছে নর্মাল। তো এইখানে আমি এই যে 2টা এটার সাথে কেন মাল্টিপ্লাই করলাম? নর্মাল বানানোর জন্য। আমরা এই যে বলছি n ইজ ইকুয়াল টু ES, নর্মালিটি হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার ইনটু মোলারিটি। তো আসলে আমাদের এখানে রুলটাই হচ্ছে যে আমরা এই ভলিউমের সাথে, যে ভলিউমটা থাকবে তার সাথে নর্মাল কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই করব। তো এর জন্য আমি এখানে ইকুইভ্যালেন্ট নাম্বারটা মাল্টিপ্লাই করে তারপর এটার সাথে মাল্টিপ্লাই করছি। বাট এখানে আমার সালফিউরিক অ্যাসিডে দেখো এই নর্মালিটিতেই দেওয়া আছে। সো আমার এখানে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার আর মাল্টিপ্লাই করা লাগবে না। সো এটা আসবে 100 × 0.1 10 মিলিলিটার 1
এটাকে 1 মোলার বলতে পারো এখন। 10 মিলিলিটার 1 মোলার H প্লাস। ওকে, বা কারো যদি এটা একটু প্রবলেমেটিক মনে হয় যেটা কিভাবে লিখলাম আমি একটু ভেঙে দেখি। 100 মিলিলিটার, তো ধরো তুমি নর্মালিটিতে কাজ করতে পছন্দ করো, তো তুমি এটাকে কি করলা, মোলারিটিতে নিয়ে গেলা। তো তুমি জানো S ইজ ইকুয়াল টু N/E। তো সালফিউরিক অ্যাসিডের ইয়া হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2, সো 0.1 কে 2 দিয়ে ডিভাইড করলে এটা আসবে 0.05 মোলার H2SO4। এখন এটাকে ইকুইভ্যালেন্ট H প্লাস বানাইতে চাইলে এইটার সাথে এইটা এবং একটা এক্সট্রা 2 মাল্টিপ্লাই হবে, সো এখান থেকে তুমি পাবা 10 মিলিলিটার 1 মোলার H প্লাস। ফাইন, দেন এটাকে ইকুইভ্যালেন্ট করলে এটাও নর্মালিটিতে দেওয়া, তো খুবই ভালো, নর্মালিটিতে দেওয়া আছে। সো এটা হচ্ছে 50 ইন্টু 0.1, দ্যাট ইজ 5 মিলিলিটার 1 মোলার OH মাইনাস। আর এটাও নর্মালিটিতে দেওয়া, তো 50 ইন্টু 0.2, দ্যাট ইজ 10 মিলিলিটার 1 মোলার H প্লাস। ওকে, সো আমার টোটাল H প্লাস কত ইকুইভ্যালেন্ট সিস্টেমটাই? টোটাল H প্লাস হচ্ছে 10, তারপর এখানে 10, সো টোটাল আছে হচ্ছে 20, সো 20 মিলিলিটার 1 মোলার H প্লাস ইকুইভ্যালেন্ট সিস্টেমে দেখতেছি। আর টোটাল OH মাইনাস কত আছে? OH মাইনাস দেখা যাচ্ছে টোটাল আছে হচ্ছে 10 মিলিলিটার আর 5 মিলিলিটার, সো টোটাল 15 মিলিলিটার। এখন বলো তার মানে এইটাতে বেশি থাকবে কি, H প্লাস। সো আমার পুরা সলিউশনটা কিরকম হবে, অ্যাসিডিক নাকি বেসিক? হ্যাঁ, সলিউশনটা হবে অ্যাসিডিক, বিকজ এখানে আমরা 20 মিলিলিটার 1 মোলার H প্লাস দেখতেছি আর OH মাইনাস দেখতেছি এত, বাট এটা ইকুইভ্যালেন্ট সিস্টেম, অ্যাকচুয়ালি এতটুক নাই, বাট সলিউশনটা অ্যাসিডিক। এখন বলছে সলিউশনের কনসেন্ট্রেশন কত থাকে, সলিউশনের কনসেন্ট্রেশন কিভাবে বের করবে? তো তুমি আগে ইকুইভ্যালেন্ট সিস্টেমের কনসেন্ট্রেশনটা বের করো। তো তুমি বুঝতেছো এইখানে 15 মিলিলিটার OH মাইনাস, এইখানে 15 মিলিলিটার H প্লাসকে খেয়ে ফেলবে, থাকবে হচ্ছে ওই যে নিউট্রালাইজ করে ফেলবে, সো থাকবে হচ্ছে 5 মিলিলিটার 1 মোলার H প্লাস। তার মানে তোমার ইকুইভ্যালেন্ট সিস্টেমে 5 মিলিলিটার 1 মোলার H প্লাস আছে। ওকে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্টে। বাট তুমি জানো তোমার সলিউশনের অ্যাকচুয়াল ভলিউম 5 মিলিলিটার না, অ্যাকচুয়াল ভলিউম হচ্ছে 100 প্লাস 100 প্লাস 50 প্লাস 50, দ্যাট ইজ টোটাল 300। সো 300 মিলিলিটারে H প্লাসের কনসেন্ট্রেশন কত হবে? সো আবারও একই ফর্মুলা, V1S1 ইজ ইকুয়াল টু V2S2। V1 হচ্ছে 5, S1 হচ্ছে যে 1, আর অ্যাকচুয়াল ভলিউম যেটা আমাদের অ্যাকচুয়াল সিস্টেমে 300 ইন্টু S2। সো এখান থেকে S2 ইজ ইকুয়াল টু আসবে 5/300। এই ম্যাথ আরও অনেকভাবে করা যায়, তো আমি এইভাবে করি আর কি। সো এটা হচ্ছে 0.016 মোলার H প্লাস থাকবে এখানে, এটাই হচ্ছে ওর কনসেন্ট্রেশন। এটা থেকে তুমি পিএইচও বের করতে পারবা, এটা যে পিএইচ হচ্ছে তাহলে মাইনাস লগ অফ দিস। ওকে, এখানে ওরা পিএইচই বের করছে, পিএইচটা আসে মাইনাস লগ অফ 0.016 1.79, এটা 778 আসছে। সো প্রসেসটা আই হোপ বুঝতে পারছি। আর এরপর এইটা দেখাই, আমরা একটু পর অ্যাসিড বেস টাইট্রেশন আর তোমার রিডক্স রিঅ্যাকশন দেখাবো। কেউ কিছু বলবা?
ডিফাইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি, এটা তো বলছি। 22.5 gram sodium carbonate 10H2O is dissolved in water to produce 200 centimeter cube solution. The solution has a density of 1.04 gram per centimeter cube. Determine the normality and molarity of sodium carbonate in that solution. Okay, so solve it. সলিউশনের ভলিউম দেওয়া, আচ্ছা এখানে কি আমার সলিউশনের ডেনসিটিটা আদৌ লাগে? সলিউশনের ভলিউম জানি আর সলিউটের অ্যামাউন্ট জানি, তাহলে তো মোলারিটি আর নর্মালিটি ডিরেক্টলি বের করে ফেলতে পারার কথা। এখানে তো ডেনসিটি লাগারই কথা না। হ্যাঁ, ডেনসিটি লাগে নাই, তো এটা ইজি। আমি এই ডেনসিটিটা দেখে কোশ্চেনটাকে টাফ মনে করছিলাম। এনিওয়েজ, তারপর পার্সেন্ট কনসেন্ট্রেশনের কনসেপ্টটা তো এই যে আমি যেভাবে বলছি কনসেপ্ট বুকে ওইভাবে আছে। আই হোপ এটা কারো প্রবলেম নাই। আর এই যে আমি যেভাবে বুঝাইছি ওইভাবেই দেওয়া আছে। আচ্ছা, তারপর মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন হচ্ছে যে তোমার মোল ফ্র্যাকশন তো দেখাই, এটা রিসেন্টলি খুব বেশি আসা শুরু করছে বিভিন্ন জায়গায়, তো এটা দেখাই। Density of 30% W by W H2O to aqueous solution is 1.11 gram milliliter. সেটা হচ্ছে সলিউশনের ডেনসিটি। ইউনিটগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো এখন এখানে বলছে এটা হচ্ছে 30% W over W। সেটাকে আমি মোলারিটিতে কনভার্ট করলে S is equal to 10x by m ইন্টু, আমরা জানি এখানে সলিউশনের ডেনসিটি মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা, তো 10 x হচ্ছে 30, যেটা m H2O2, তো পারঅক্সাইডের তোমার মলিকুলার মাস হচ্ছে 19 এবং সলিউশনের ডেনসিটি হচ্ছে গ্রাম পার মিলিলিটার। এখন আমরা একটু চিন্তা করি যে এখানে গ্রাম পার মিলিলিটারটা কি ওকে নাকি ওকে না। সো কীভাবে বুঝবো? আমরা এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার, আর মলিকুলার ম্যাসের যদিও কোনো ইউনিট নাই, বাট আমরা ধরলাম এটা হচ্ছে গ্রাম, কারণ এটা গ্রাম ইকুইভ্যালেন্সে লেখা হয়। আর এখানে এক্স হচ্ছে কি 30, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি গ্রাম পার গ্রাম, গ্রাম পার গ্রাম। সো যেহেতু এগুলো সবই গ্রাম অবস্থায় আছে, এগুলো সবই গ্রাম অবস্থায় আছে, সো এই যে এই গ্রাম আর এই গ্রামটা কাটা, এই গ্রাম আর এই গ্রামটা কাটা, এখান থাকবে কি, এখান থাকবে হচ্ছে এত পার মিলিলিটার, বাট এটা লিটারে থাকা উচিত, তাই না? কারণ আমরা তো এখানে মোল পার লিটার আনবো। সো আচ্ছা ওয়েট, এখানে আমি একটা ভুল করছি। শোনো, এখানে এটার ইউনিট তো গ্রাম না, এইটা হচ্ছে গ্রাম পার গ্রাম, এটা ঠিক আছে, গ্রাম পার গ্রাম ডাব্লু বাই ডাব্লু। এইটা হচ্ছে গ্রাম পার মিলিলিটারে দেওয়া, সো আমি ওইভাবে লিখলাম। আর মলিকুলার ম্যাস বা অ্যাটমিক ম্যাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল, এক মোলের কত। সো এখন যদি তুমি এটা ব্যালেন্স করে দেখো, তাহলে এটা দেখো এই যে এই গ্রাম কাটা, আর এই দুটো তো আসলে এটা তো জাস্ট একটা রেশিও, এটা কাটা যায়। এই পার মোলটা উপরে উঠবে, এখান থেকে উপরে নিয়ে গেলাম, এটা কিন্তু মোল পার মিলিলিটার চলে আসবে। সো আমাদের এই ইউনিটটা কিন্তু ওকে না, এটাকে কিন্তু অবশ্যই আমার গ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই ভুলটাই অনেকে করে। সো এখানে আমরা এটাকে তোমার ইয়াতে নিয়ে ফেলবো, গ্রাম পার লিটারে নিয়ে আসবো। সো গ্রাম পার লিটার নিলে 1 মিলিলিটারে যদি এতটুকু থাকে, তাহলে 1 লিটারে এটা 10 কিউব টাইমস থাকবে, তবে 1.11 ইন্টু 10 কিউব। তো আমাদের অ্যান্সার হবে 10 ইন্টু 30 ডিভাইডেড বাই 19 ইন্টু 1.11 ইন্টু 10 কিউব।
আচ্ছা অ্যান্সারটা এরকম আসলো কেন? ওয়েট, এখানে কি আমার কোথাও ভুল গেছে? ওয়েট, x% মানে হচ্ছে 100 গ্রাম, x% W/W মানে হচ্ছে 100 গ্রাম সলিউশনে x গ্রাম সলিউট থাকে। ফাইন, তাইলে ভাইয়া হ্যাঁ এম হ্যাঁ এর মান 34 হবে না? কার ভ্যালু? H2O2 এম এটা। এম এম হ্যাঁ বাট আমার এখানে এই ইউনিটটা ভুল হয়েছে। হ্যাঁ এটা এটা ইয়া হবে, সরি এটা হবে 34। আচ্ছা এখানে ইউনিটটা ভুল হচ্ছে, দাঁড়া আমি তো চিন্তা করি। 100 গ্রাম সলিউশনে x গ্রাম সলিউট থাকবে, আর 100 গ্রাম সলিউশনের ভলিউম, তো ভলিউম হবে হচ্ছে 100 গ্রাম ডিভাইডেড বাই তার ডেন্সিটি 1.1 গ্রাম পার মিলিলিটার। সো এটা আলটিমেটলি একটা মিলিলিটার অ্যামাউন্ট আসবে। এত মিলিলিটার সলিউশনে এক্স গ্রাম সলিউট, ওই ফর্মুলাটা একটু ডিরাইভ করতেছি তাহলে আমি বুঝে যাব যে এখানে আমার ওই ডেন্সিটি ইউনিটটা কোন ইউনিটে হয়। সো ডেন্সিটি মোলারিটি হবে 1000 W/m, m হচ্ছে m আর v হচ্ছে 100/1.11, অ্যান্ড এটা মিলিলিটার রাখতে হয়। ও আচ্ছা, তাহলে এটাকে আসলে গ্রাম পার লিটার নিতে হবে না, আমি ভুল বলছি, এখানে এটা গ্রাম পার মিলিলিটারেই থাকবে। ওকে, কারণ তখন এখান থেকে যে এই 100 আর এই 1000 কেটে 10, সো 10x/m, মানে এই ফর্মুলাটা যদি একটু ডিরাইভ করি তখন দেখা যায় যে আসলে ওই ডেন্সিটিটা মিলিলিটারে রাখলেই এখানে 10x/m আসে। ঠিক আছে, এইভাবে। সো এটা একটু মাথায় রেখো, এই ডিটেলসটা আমার মনে ছিল না। তো এটা হচ্ছে অলওয়েজ, মানে এখানে হচ্ছে উপরে লিখে দিই যেখানে আমরা ফর্মুলাগুলো লিখছিলাম, এখানে নাই। আচ্ছা যাই হোক, তো এখানে একটু লিখে রেখো যে 10x/m, এখানে যখন এই যে ডেন্সিটি মাল্টিপ্লাই করি, ডেন্সিটিটা গ্রাম পার মিলিলিটারে থাকতে হবে বা গ্রাম পার সেন্টিমিটার কিউবে থাকতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। ওকে, আচ্ছা, সো এটা হবে আনসার। আর মোল ফ্র্যাকশন কিভাবে বের করতে হয়? মোল ফ্র্যাকশন হচ্ছে যে আমার সলিউশনের মধ্যে সলিউটের যে মোল অ্যামাউন্ট সেটা কতটুক, মানে ফ্র্যাকশন দিয়ে লিখলে কতটুক, মানে এটার আইডিয়াটা খুব ইজি। মোল ফ্র্যাকশন আইডিয়াটা হচ্ছে সলিউটের মোল নাম্বার কত ডিভাইডেড বাই সলিউটের মোল নাম্বার কত প্লাস সলভেন্টের মোল নাম্বার কত। ওকে, তো সলিউটের মোল নাম্বার কত, এটা কিভাবে বের করা যায়? তুমি এটা অনেকভাবে করতে পারো, যে তুমি সলভেন্ট ধরে নিতে পারো যে আমার কাছে সলভেন্ট আছে এতটুক, এত এত মোল, তার মানে ওইখানে তখন সলিউট কতটুক থাকবে ওইখান থেকে বের করতে পারো, এই যে এটা ইউজ করো। অথবা সহজ একটা ওয়ে হচ্ছে যে তুমি এখানে ওর মোলারিটিটা যদি জানো, ওর মোলারিটি আসে হচ্ছে 9.794 মোলার, তার মানে 1 লিটার সলিউশনে 9.794 মোল সলিউট থাকে। সো তুমি 1 লিটারের জন্য চিন্তা করতে পারো যে এটা তখন 9.794 এত মোল, আর এখানেও হচ্ছে এটা 9.794 এত মোল, আর সলভেন্ট কত মোল, তো সেটা বের করতে পারো এভাবে যে আমার ডেন্সিটি আছে হচ্ছে 1.11 গ্রাম পার মিলিলিটার, আর আমি নিছি 1 লিটার সলিউশন মানে 1000 মিলিলিটার সলিউশন। সো আমার টোটাল সলিউশনের ম্যাস হচ্ছে 1.11 ইন্টু 10³ গ্রাম। এখন এর ভিতর এই 1.11 ইন্টু 10³ গ্রামের ভিতর 9.794 মোল হচ্ছে সলিউট। তো 9.794 মোল সলিউটের ওয়েট কত, সেটা হচ্ছে 9.794 মানে যে মোল নাম্বার ইন্টু
মলিকুলার ম্যাস। তো H2O2 মলিকুলার ম্যাস হচ্ছে 34। ওকে, অ্যান্ড আমি যদি টোটাল সলিউশনের ম্যাস থেকে সলিউটের ম্যাসটা বাদ দিই, তাহলে এটা কিসের ম্যাস? শুধু সলভেন্টের ম্যাস। অ্যান্ড সলভেন্টের ম্যাস, সলভেন্ট এখানে হচ্ছে ওয়াটার। তো সলভেন্টের ম্যাসকে যদি তোমার সলভেন্টের মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এখান থেকে সলভেন্টের মোল নাম্বারটা পেয়ে যাবো। এটা হচ্ছে সলভেন্টের মোল নাম্বার। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমার মোল ফ্র্যাকশনটা আসবে। দেখি হয়েছে কিনা। সেটা আসে যে 0.1849। সো আমাদের অ্যান্সারটা হয়েছে, এটা হচ্ছে 0.1849। আবার একটু বলি, মোল ফ্র্যাকশন যদি না বুঝে থাকো, যে সলিউট কত মোল আছে ডিভাইডেড বাই সলিউট প্লাস সলভেন্ট মোট কত মোল আছে। সো তুমি এটা যেভাবে করো, আমরা সলিউটের আমরা এখানে কনসেন্ট্রেশন জানি সলিউশনটার এত, এটা বোঝায় 1 লিটার সলিউশনে এত মোল সলিউট আছে। তো আমি ধরলাম আমার পুরো সলিউশনটা এখন রাইট নাও 1 লিটারই আছে ভলিউম, পুরোটা 1 লিটার ভলিউম। তো তার মানে এর ভিতরে 9.794 মোল সলিউট আছে। তো সেটা লিখলাম। এবং সলভেন্ট তাহলে কত মোল আছে? তো সলভেন্ট কত মোল আছে এটা জানার জন্য সলভেন্ট কত গ্রাম আছে লাগবে, আর সলভেন্ট কত গ্রাম আছে এটা কিভাবে পাবো? টোটাল সলিউশন কত গ্রাম, ওইখান থেকে সলিউট কত গ্রাম ওটা বাদ দিয়ে দিলে এখন টোটাল সলিউশন কত গ্রাম এটা কিভাবে পাবো? আমি 1 লিটার সলিউশন ধরছি টোটাল, আর আমার এই সলিউশনের ডেনসিটি দেওয়া আছে। 1 লিটার সলিউশনের ডেনসিটি যদি এত হয় তাহলে তার ম্যাস পেয়ে গেলাম। সেখান থেকে আমি আমার সলিউটের ম্যাস বিয়োগ করে দিলাম। সো এটা পাইলাম সলভেন্টের ম্যাস। সলভেন্টের ম্যাসকে সলভেন্টের মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করছি। সো পেয়ে গেছি সলভেন্টের মোল নাম্বার। এইভাবে আমরা মোল ফ্র্যাকশনটা ক্যালকুলেট করতে পারি। ওকে, এখানে ওরা কোনো একটা মুখস্থ ফর্মুলা দিয়ে করছে, বাট এটা দরকার নেই, এটা তুমি চিন্তা ভাবনা করে করলেই বেটার। আচ্ছা, পার্টস পার মিলিয়ন তো বললাম, আর পার্টস পার ট্রিলিয়নও আছে। এটা হচ্ছে 10^12 ইন্টু, মানে 10^12 কয়টা পার্টিকেল আছে এটা আর কি। এখানে এই টাইপের ম্যাথ এখন পারার কথা। তুমি এই যে 13% W/W কে ফার্স্টে S বানায় ফেলবা, আর 10x/m ইন্টু রো সলিউশন দিয়ে, এই যে রো সলিউশন দেওয়া আছে এখানে, অ্যান্ড এটা যে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার মিলিলিটারে আছে। সো এটা ফাইন, এটাকে চেঞ্জ করা লাগবে না। সো এটাকে আগে মোলারিটিতে কনভার্ট করবা, তারপর তুমি এরপর হচ্ছে কতটুক লাগবে, মানে কত ভলিউম লাগবে, তো এটা চাওয়া হয়েছে। সো তুমি জানো যে তুমি জানো যে এখানে হচ্ছে ওই যে V1S1 = V2S2 দিয়ে এটা করা যায়, রাইট? এখানে বলছে যে 250 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড বানাইতে আমি কত ভলিউম 13% W/W সালফিউরিক অ্যাসিড নিব। সো এটা এইভাবে করা যায় যে 250 সেন্টিমিটার কিউব 0.5 মোলারে টোটাল অ্যামাউন্ট কত, সেটা হচ্ছে 12.25 গ্রাম, যে W = mvs/1000 দিয়ে, আর ওই সেম পরিমাণ অ্যামাউন্ট এই কনসেন্ট্রেশনে কত ভলিউমের জন্য আসবে সেটা বের করতে হবে। তারপর পানি মিক্স করলে এখান থেকে এখানে আসা যাবে। স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু জাস্ট ডেনসিটি। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার ডেনসিটির একটা নোটেশন বলতে পারো। মানে স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে যে কোনো কিছু ডেনসিটি ওয়াটারের কত টাইমস, ওয়াটারের ডেনসিটির কত টাইমস। তো এটা ইউজারে এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউবেই হয়। ওকে,
মোলারিটি আর মোলালিটির এখানে ফর্মুলা দেওয়া আছে, বাট আমি বলবো যে ফর্মুলা মুখস্থ না করে এটা ম্যানুয়ালি করা বেটার। যে মোলারিটির আইডিয়া তো বোঝাই, আর মোলালিটি হচ্ছে 1 কেজি সলভেন্টে, 1 কেজি দ্রাবকে, কেজি সলভেন্টে কত কত গ্রাম সলিড। সো এইভাবে ভেঙে করলে এটা বেটার। ওকে, সো এখানে যে যেমন এই ম্যাথটা তো খুব ইজি, যে 4 গ্রাম সুক্রোজ এটা হচ্ছে সলিউটের গ্রাম অ্যামাউন্ট, আর সলভেন্ট হচ্ছে 341 গ্রাম। সো এততে আছে এত, 1000-এ কত, 1000 গ্রামে কত আছে এটা বের করবা। আর এখানে মোলালিটি চাইছে, বাট এখানে ওরা কি করছে, এটা মোল বের করছে কেন? এখানে ওরা ভুলে এটা মোলার সলিউশন মানে মোলারিটিতে কত সেটা বের করছে। সো এটা কিন্তু ভুল আছে সলিউশনটা, এটা একটু খেয়াল রাখবেন। আমরা এই টাইপের কোন একটা ম্যাথ দিয়ে দেখাই যে এই ফর্মুলা যেটা দেওয়া আছে এটা ছাড়াও এটা করা যায়। এটা মোলারিটি দেওয়া আছে, মোলারিটি বের করতে হবে, সরি মোলালিটি দেওয়া আছে, মোলারিটি বের করতে হবে, মানে ইউনিটারি মেথড দিয়ে কিভাবে করব। ফর্মুলাটা মুখস্থ রাখতে বলতেছি না, কারণ ফর্মুলাটা বেশ কমপ্লেক্স। আচ্ছা, এখানে বলছে যে আমার KCl পটাশিয়াম ক্লোরাইডের মোলালিটি হচ্ছে 0.2 স্মল এম, তার মানে 1000 গ্রাম সলভেন্টে, সলভেন্ট আমরা বাই ডিফল্ট ওয়াটার চিন্তা করবো, 1000 গ্রাম সলভেন্টে 0.2 গ্রাম KCl আছে। ওকে, সো এইখানে আমরা 1000 গ্রাম সলভেন্টে এতটুকু KCl আছে। এখানে এই ব্র্যাকেটে 74.6 এটা হচ্ছে KCl এর মলিকুলার মাস, মানে ওই যে 39.1 প্লাস হচ্ছে 35.5, আর এটা হচ্ছে আমার সলিউশনের ডেনসিটি, সলিউশনটার ডেনসিটি কত। সো আমরা একটু চিন্তা করি, মোলারিটি বের করতে চাইলে আমার কি কি জানতে হয়। মোলারিটি বের করার জন্য আমার জানতে হয় যে তোমার 1000 W/mv, দ্যাট ইজ ভলিউম কত মিলিলিটার সেটা বের করতে হবে, আর ইয়া লাগবে, আর হচ্ছে ডাব্লু লাগবে। সো আমাদের সবই দেওয়া আছে 1000, ডাব্লু হচ্ছে 0.2, ডাব্লু হচ্ছে 0.2, এম এম হচ্ছে 74.6। এখন ভি কত? তো অনেকেই যে ভুলটা করে যে 1000 গ্রাম ওয়াটার আছে, সো এটার ভলিউম তো জাস্ট 1000 মিলিলিটার, বাট আসলে না। কারণ এখানে আমরা যে ভলিউমটা বসাই এটা কিন্তু পুরো সলিউশনের ভলিউম। তো তুমি যদি 1000 গ্রাম পানি, 1000 গ্রাম পানি মানে হচ্ছে 1 লিটার পানি, 1 লিটার পানির ভিতরে যদি তুমি কিছু KCl অ্যাড করো, তখন তো এই সলিউশনটা আর একটু বড় হবে, মানে সলিউট থাকার কারণে সলিউটেরও তো একটা ভলিউম আছে, তো তার জন্য সলিউশনটার ভলিউম কিন্তু একটু বাড়বে। তো সেটা কীভাবে বের করবা? তো তুমি একটু চিন্তা করো, তোমার এখানে সলিউশন হচ্ছে 1000 গ্রাম সলভেন্ট, তার ভিতর 0.2 গ্রাম সলিড, তাহলে সলিউশনের ম্যাস কত? সলিউশনের ম্যাস হচ্ছে 1000.2 গ্রাম। এখন এটা কি সলিউশনের ডেনসিটি। সো সলিউশনের ম্যাসকে তুমি যদি সলিউশনের ডেনসিটি দিয়ে ভাগ করো, সলিউশনের ম্যাসকে তুমি সলিউশনের ডেনসিটি দিয়ে ভাগ করলে সলিউশনের ভলিউম পেয়ে যাবে, এন্ড এখানে ইউনিটটা আসবে লিটার। সো তুমি যদি ভাগ করো তাহলে তুমি পাবা 1000.2 ডিভাইডেড বাই 1.011 ইন্টু 10⁻³ এত লিটার। আর এটাকে মিলিলিটার, লিটারেই যদি বসাই তাহলে এই 1000টা আর লাগবে না। সো এখন যদি এটা এখানে বসাই তাহলে আমি পাবো, এটা যদি ডিরেক্টলি বসাই 0.2 ডিভাইডেড বাই 74.6 ইন্টু এটা, সো অ্যান্সার আসবে 2.7 ইন্টু 10⁻³ এটা আসা উচিত। দেখি এটা কি আসছে, 0.199, ওয়েট
মোলারিটি দেওয়া, আমি এখান থেকে মোলারিটি বের করব। সো মোলারিটি হচ্ছে 1000 W বা W বাই এম ভি, ভি হচ্ছে 1000.2 মাস বাই ডেন্সিটি। এটাই তো ঠিক আছে। আচ্ছা, আমরা কি মোলারিটির ডেফিনেশন ভুল দেখছিলাম কিনা? মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট dissolved in, ও আচ্ছা, মোলস অফ সলিউট, সরি, এখানে নাম্বার অফ মোলস অফ সলিউট। মোলারিটি হচ্ছে কত গ্রাম সলভেন্ট, না কত মোল। 1000 গ্রাম সলভেন্টে এত মোলস কেসিএল আছে। সো এখানে অ্যাকচুয়ালি আরেকটা 74.6 মাল্টিপ্লাই হবে ওয়েট হিসেবে। সো তখন এটা আসবে, আগের ওইটা একটু বের করি আবার, 1000.2 মানে ভলিউম আগেরটাই 1.011 to 10 to the power 3। এটা একটু ঠিক করে নিও, 1000 গ্রাম সলভেন্টে যত মোল সলিউট আছে, সো এটা হচ্ছে আমার ভলিউম। আর ভলিউমটা লিটারে, সো আমার এখানে ডাব্লু হচ্ছে 0.2 ইন্টু 74.6, আর নিচে এম হচ্ছে আবার 74.6, এটা কাটা যায়, আর ভি হচ্ছে এত। সো অ্যান্সারটা আসে 0.2, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে আমি যেভাবে করলাম এইটাই কারেক্ট। এখানে এই ফর্মুলাটাই হয়তো ওরা অ্যাপ্লাই করতে কোনো ভুল করছে, অথবা ফর্মুলাটা অ্যাপ্রক্সিমেট কোনো ফর্মুলা, দ্যাটস ওয়াই আমাদের একটু অ্যান্সার আলাদা আসছে। ওকে, বাট আমার মতে এখানে ডেফিনেশনটা যেরকম ওই অনুযায়ী যদি আমরা করি সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার পাবো। ওরা হয়তো এই যে কেসিএল এর যে আলাদা একটা, আচ্ছা না, আমাদের তো এখানে আসলে ম্যাথটা একটু চেঞ্জ হবে, 0.2 ইন্টু 74.6 হতো। আচ্ছা, তাহলে আরেকবার একটু করে দেখি। আচ্ছা, আমি ফ্রেশ করে আবার বলি। তো মেইন কথা হচ্ছে যে আমাদের মোলালিটি এত 0.2 এম, তার মানে 1000 গ্রাম সলভেন্ট বা 1000 গ্রাম ওয়াটারে 0.2 মোল কেসিএল আছে। তার মানে 0.2 ইন্টু 74.6 গ্রাম কেসিএল আছে। সো আমাদের সলভেন্ট মানে সলিউশনের টোটাল ম্যাস কত? সলিউশনের টোটাল ম্যাস হচ্ছে 1000 প্লাস 0.2 ইন্টু 74.6 এত গ্রাম। এবং আমি যদি এই ম্যাসটাকে ডেন্সিটি দিয়ে ডিভাইড করি, তাহলে আমি সলিউশনের ভলিউম পাবো। এটা হচ্ছে 1000 প্লাস 0.2 ইন্টু 74.6 ডিভাইডেড বাই এটা ডেন্সিটি হচ্ছে 1.011 ইন্টু 10 কিউব গ্রাম পার লিটার, এটা হচ্ছে গ্রাম। সো আমার ভলিউমটা কত আসে? আমার ভলিউম আসবে, ভলিউমটা আসে 1.0039 লিটার, 1.0039 লিটার। ফাইন। সো এখন যদি আমাকে এটার মোলারিটি বের করতে হয়, সো মোলারিটির ক্ষেত্রে আমি জানি 1000 W বাই mv, ওয়্যার v is in liter। ওকে, তো W হচ্ছে 0.2 ইন্টু 74.6, আর m হচ্ছে 74.6, আর v হচ্ছে 1.0039। সেটা কাটো, সেখান থেকে অ্যান্সার আসে 0.2 ডিভাইডেড বাই 1.0039, অ্যান্সার হচ্ছে 0.19। সো ওই ফর্মুলাটা দিয়ে না করে তুমি যদি একদম বেসিক আইডিয়া দিয়ে করো, একই অ্যান্সার আসবে। সো আমার মতে এই বেসিক আইডিয়াটা দিয়ে করা বেটার। একইভাবে উল্টাটাও করতে পারবা। মোলারিটি দেওয়া আছে, জাস্ট উল্টা প্রসেস। মোলারিটি মানে হচ্ছে 1 লিটারে এত মোল আছে, 1 লিটার সলিউশনে আমার এত মোল আছে। আর মোলালিটি মানে হচ্ছে 1000 গ্রাম সলভেন্টে কত মোল আছে। সে একটু চিন্তা করে জাস্ট উল্টা প্রসেসে করতে হবে। ওকে, বাসায় একটু নিজেরা ট্রাই করি এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অক্সিডেশন রিডাকশন, এই টাইট্রেশনগুলো, এগুলো কীভাবে ব্যালেন্স করে লিখতে হয়, এগুলোর জন্য আমার আলাদা একটা ক্লাস লাগবে, আজকে পসিবল হবে না।
সো আজকে যেই পর্যন্ত দেখালাম, বাসায় এইগুলো একটু দেখে ফেলবা। আর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই অক্সিডেশন, রিডাকশন, তারপর অ্যাসিড বেস টাইট্রেশন কিভাবে এক লাইনে করা যায় ম্যাথগুলো, আর ব্যালেন্স কিভাবে করা যায় এক লাইনে, সেগুলো শিখাবো। আচ্ছা, যারা আমার কাছে আগে পড়ছো, মানে কলেজ যে পড়ছিল ফার্স্ট ইয়ারে, তারা একটু বলতে পারবে যে আমরা কি পড়াইছিলাম, ওই যে এক লাইনে ব্যালেন্স কিভাবে করতে হয়, এটা কি পড়াইছিলাম আমরা? জি ভাই, পড়ানো হয়েছিল। আহ, আপনারা একটু বলো, কারণ আমার মনে পড়ে ওই ক্লাসগুলো আমি ভাইয়া ভাইয়া অফলাইনে পড়াইছি। আমাদের মনে করানো হয়নি, মানে আমাদের পরের ব্যাচে পড়িয়েছিলেন পড়িয়েছিলেন আপনি, ভিডিও মানে ভিডিও রেকর্ডিং যেগুলো আছে। ওইটা কি দেখছো তুমি? হ্যাঁ ভাইয়া, ওটা দেখেছেন যে এক লাইনে ব্যালেন্স হ্যাঁ। করাগুলো অক্সিডেশন রিডাকশনের জন্য। হ্যাঁ 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 ভাইয়া, ওই ভিডিওটা দেখেছি, ভিডিওতে আছে, আচ্ছা আচ্ছা, রেকর্ডিং ঠিক আছে। আছে। সো যারা নতুন, আমি এটা ক্লাসে দেখাবো, তারপরও সাজেস্টেড হচ্ছে যে তুমি একটু ওই ভিডিওগুলা, ওইখানে ওই ব্যালেন্সের ভিডিওটা আরেকবার দেখতে পারো, ঠিক আছে? ওইটা এক লাইনে ব্যালেন্স করা যায়। আর তারপর আমি এটা নেক্সট ক্লাসে দেখাই দেবো। তারপর তুমি যদি আগে শিখতে চাও ওই ভিডিও দেখতে পারো, আমি লাগলে ভিডিওটা চ্যাটে গ্রুপ চ্যাটে দিয়ে দিব, ঠিক আছে? আর এই ম্যাথগুলো এক লাইনে করা যায়। Okay? আর এরপর আছে বিয়ার ল্যাম্বার্ট, ওই একটা ফর্মুলা আছে ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। আর এরপর এখানে অনেক গার্বেজ কথাবার্তা আছে, এগুলো জীবনেও কোথাও আসে নাই, কোথাও আসবেও না, এগুলো পুরোপুরি স্কিপ, এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে? এই ক্রোমাটোগ্রাফির এই জিনিসগুলো, এগুলো আমাদের সময় পড়াইছিল, আমাদের সময় ফার্স্ট এগুলো কনসেপ্ট বুকে দিয়েছিল আর পড়াইছিল ওই মতিঝিল অভ্যাসে, বাট আসলে ইউজলেস, ফুললি ইউজলেস। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা ক্লাস নিব। আর তোমরা এখানে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির যে প্লেলিস্টটা আছে ওইখানে একটু একটু খুঁজলেই পাবো অক্সিডেশন রিডাকশনের ব্যালেন্স করা আর ম্যাথ কীভাবে এক লাইনে করা যায়, ওটা একটা ভিডিও আছে, ওইখানে দেখতে পাবো, ঠিক আছে? আর তারপর আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো। আচ্ছা, আর একটা জিনিস, তোমাদের মেডিকেল এক্সাম কবে, মানে মেডিকেলের অ্যাডমিশন টেস্ট কয় তারিখে একটু বলো তো? 1 তারিখ। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27। মেডিকেলে কেউ যদি চাও এক্সাম দিতে পারো উইদাউট প্রিপারেশন দিয়ে দেখো কিরকম এক্সাম হয়, ইজি হয়। এটার জন্য এফোর্ট দেওয়াটা পুরোপুরি ওয়েস্ট আমি বলবো, মানে যদি তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা না থাকে। আর অবভিয়াসলি তোমার ইচ্ছা নাই, তুমি আদারওয়াইজ আমার কাছে পড়তে আসতে না, ইঞ্জিনিয়ারিং কোচিং করতে না। তো এটার জন্য শুধু শুধু টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? অনেকেই দেখলাম ওইটার জন্য বই টই কিনে এমসিকিউ সলভ করতেছো, কোনো দরকার নেই। ওইটার জায়গায় তুমি যদি তোমার ইঞ্জিনিয়ারিংয়ের পরে একটু আগায় রাখো, বইটা আর একটু ভালো পজিশন আসবে, বা অন্য কোনো জায়গায় খুব ভালো মতো চান্স পাবে। সো যে কয়দিন আছে মেডিকেলের জন্য এফোর্ট না দিয়ে জাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে এফোর্টটা দাও। মেডিকেলে তোমার যদি হয় তাহলে তুমি এমনিতেও হবে, আর যদি না হয় তুমি পরেও চান্স পাবে না, কারণ মেডিকেলের এক্সামটা হচ্ছে একটা লটারি টাইপের। কারণ এখানে এমসিকিউগুলো তুমি দেখলেই বুঝবো এখানে এমসিকিউগুলো কীরকম, যে অনেক কনফিউজিং থাকে, এবং বায়োলজিরগুলো তো মুখস্থ। তো তুমি ফুল প্রিপারেশন নিলেও খুব একটা না, মানে ডিটারমিনিস্টিক না পরীক্ষাটা। যে মানে মেডিকেলের জন্য যারা ডেডিকেটেড কোচিং করছে, দেখা যায় যে ওরাও মেডিকেল কোচিং অনেক ভালো করে করছে, রেটিনা উন্মেষ 2 জায়গায় পড়ছে, এক্সামগুলো ওইখানে ভালো দিছে, বাট পরে আলটিমেটলি গভর্নমেন্ট মেডিকেলে আসেনি। আর আমি দেখা গেছে যে কোনো প্রিপারেশন না নিয়ে আমি পরীক্ষা দিচ্ছি, স্টিল আমার গভর্নমেন্ট মেডিকেলে চলে আসছে। সো এরকমই হয়। সো এটার জন্য অত বেশি এফোর্ট দিও, ওকে? তোমার টাইম নষ্ট হবে। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত রাখি, আমরা নেক্সট আবার কবে ক্লাস নিব আমি জানাবো। আর আমাদের 14 তারিখের আগে কোনো অফলাইন ক্লাস নাই, মানে নেক্সট মান্থের, সরি 16 তারিখ। তারপর আমার পরীক্ষা শেষ, তো আমি এরপর তোমাদের আবার অফলাইনে ক্লাস নেব, ওকে? অ্যান্ড তখন আমরা একদিন পর পর ক্লাস নেওয়ার ট্রাই করবো, যেহেতু আমাদের এখন অনেক ক্লাস মিস যাইতেছে। সো আমি তখন একদিন পর পর ক্লাস নিই, বা লাগলে প্রত্যেক দিন ক্লাস নিয়ে হইলেও এগুলো কভার দিয়ে দিব, ওকে? ঠিক আছে, তাহলে কালকে এমআইএসটি রেজাল্ট দিলে সবাই আমাকে জানাও রেজাল্ট কীরকম হয়। আর ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।